এদিকে মেঘ আয়ান হা হয়ে তাকিয়ে রইল। হুট করে কি হলো বুঝলো না কেউ। কিছু জিজ্ঞেস করার সুযোগও দিল না রিদি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিদি একটা রিকশায় উঠে বসে। রিকশায় উঠে হু হু করে কেঁদে ওঠে। বারবার নিজেকে বোঝানোর পরেও ব্যর্থ হচ্ছে। কোনো দরকারে হয়তো তাই এসেছে। মেয়েটা হয়তো বন্ধু, কাজিন বা কাজের কেউ হতে পারে। নিজেকে বোঝানোর পরেও হাত ধরা দৃশ্য যেন এলোমেলো করে দিচ্ছে রিদিকে। রিদির কান্নার প্রকৃতি যেন তার দলে এলো। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ধরণী জুড়ে। রিকশা আলা মামা বৃষ্টি দেখে নিজের রেইনকোট পরে নিল। রিদিকে পলিথিন এগিয়ে দিল। রিদি ব্যাগের ওপর পলিথিন রেখে চুপচাপ বসে থাকলো। পুরোপুরি ভিজে গেল রিদি। বৃষ্টির পানির সাথে মিশে গেল কান্না। রাত বাজে 10টা 10। তীব্র উত্তাপে পড়ছে রিদির সর্ব শরীর। রূপ জ্বর দিয়ে মেপে দেখল 103 ডিগ্রি। গায়ে মোটা দুটো কম্বল জড়ানো, তবুও শীতে কাঁপছে রিদি। দাদি রিদির পাশে বসে জলপট্টি দিচ্ছে আর দোয়া পরে ফু দিচ্ছে। হাইড্রোজেন ওষুধ খাওয়ানোর পরেও জ্বর নিয়ন্ত্রণে আসছে না। এদিকে আমির অনেকক্ষণ ধরেই তীব্রকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু বারবার নট রিচেবল বলছে। টেনশনে কি করবে বুঝছে না আমির। জ্বর যখন কমছেই না তখন দাদি রিদির মাথায় পানি দিতে বলল। রূপ আর রহিমা মিলে রিদির মাথায় পানি দিয়ে শরীর মুছিয়ে দিল। রাত প্রায় 12টা 50-এর দিকে। রিদির জ্বর কমেছে কিছুটা। রিদি পিট পিট করে চোখ খুলে তাকালো। অবুঝ মন বারবার একটা নামই জপল। মন বলছে তীব্রর উষ্ণ বুকে মাথা রাখলে সব যন্ত্রণা কমে যাবে। খুব করে চাইল এই সময় তীব্রকে, কিন্তু আশেপাশে তীব্রকে না দেখে রূপকে ইশারায় জিজ্ঞেস করলো তীব্র কোথায়। রূপ স্বাভাবিকভাবেই বলল, তীব্র কখন আসেনি, আর ফোনও বন্ধ, হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকে গেছে। কোন কাজে আছে, চলে আসবে, তুই চিন্তা করিস না। কিছু খাবি ঋতু? রিদি মাথা নাড়িয়ে না করো। রূপ তবুও জোর করে একটু খাইয়ে দিল, কারণ সেই সকাল থেকে তেমন কিছু খায়নি রিদি। যদিও রিদিকে খাওয়ানোর জন্য বলেছিল, কিন্তু বলেছে সে বাইরে খেয়ে এসেছে। খাবার খাওয়ার একটু পরেই বমি করে ফেললো রিদি। বমির পর নিস্তেজ হয়ে চোখ বুঝলো, দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। রূপ রিদির কান্নার কারণ হিসেবে ধরো ওর আসা জ্বর, তাই বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। জ্বর কমে যাবে, কিছু হবে না। কিন্তু সে তো জানে না জ্বর আর কান্নার কারণটা ভিন্ন। আকাশের অবস্থা খুব একটা ভালো না। অতিবৃষ্টির কারণে রাস্তায় পানি উঠেছে। আর এদিকে বৃষ্টির গতির সাথে আবারও বাড়ল তীব্র হৃদির জ্বর। আমির ফোন করলো হসপিটালে। তীর বৃষ্টির মাঝে হৃদিকে কোলে তুলে রওনা দিল হসপিটালে। সাথে গেল রূপ আর আমির। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে বাজলো 3টা 30। হৃদিকে ইমার্জেন্সি কেবিনে নেওয়া হয়েছে। অতিরিক্ত জ্বরের জন্য ইঞ্জেকশন পুশও শরীরে স্যালাইন দেওয়া হয়েছে। ডক্টর আসাদ ছিল নাইট ডিউটিতে। আমিরের কল পেয়ে সে সব রেডি করেই রেখেছিল। সর্বোচ্চ ট্রিটমেন্ট না করে তীব্র ওর গর্দান নিতেও দুবার ভাবে না। বউকে ভীষণ ভালোবাসে তীব্র। তীব্রর মতো ব্যাকা মানুষও নাকি বউকে ভালোবাসে। যতদূর জানত তীব্র রোজ নতুন মেয়ের সঙ্গও নেয়। যদিও মেয়েরা নিজ ইচ্ছায় তার কাছে আসবেই বা না কেন। তীব্রর মতো গুড লুকিং, হ্যান্ডসাম, রিচ, পাওয়ারফুল মানুষ বলে কথা। তবে হৃদির প্রতি ভালোবাসা দেখে ভীষণ অবাক হয় আসাদ। তার মতে নিঃসন্দেহে হৃদি সুন্দর, মায়াবতী, তবে এর চেয়ে অধিক সুন্দর মেয়ে তীব্রর আশেপাশে ঘুরঘুর করে। নিজ চোখে প্রিয়ন্তীকে দেখেছে তীব্রর জন্য কত পাগল ছিল মেয়েটা। এটাই শুনেছে হৃদিকে ভালোবাসার পর নাকি কোনো মেয়েতে আসক্ত হয়নি তীব্র। মধ্যবয়স্ক আসাদ তীব্রর জন্য দোয়া করে যেন হৃদিকে নিয়ে ভালো থাকে। হৃদিও ভীষণ মায়াবী একটা মেয়ে। সবার সাথে খুব সুন্দর তার ব্যবহার। না তীব্রর পাওয়ার ব্যবহার করে, আর না দাপট দেখায়। হৃদির চিকিৎসা শেষ করে মাথায় হাত বুলিয়ে বাইরে আসে ডক্টর আসাদ। সকালে ঘুম ভেঙে যায় হৃদির। শরীরে অসহ্য ব্যথা করছে। পাশে বসে ঘুমোচ্ছে রূপ। আশেপাশে আবারও তীব্রকে না দেখে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল হৃদি। শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণা বেশি মনে হচ্ছে। হৃদি উঠে বসল, ধীর আওয়াজে রূপকে ডেকে দিল। রূপ ধরফড়িয়ে উঠে আগে হৃদির জ্বর চেক করলো। জ্বর কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদি বোনের অস্থিরতা দেখে বলল, তোমাদের বেশি কষ্ট দিয়ে ফেললাম। কি বলছিস, আগে বল, এখন কেমন লাগছে? ভালো। তুই শুয়ে থাক, আমি তীরকে বলে আসি। তীব্র ভাইয়া আছে এখানে? শুধু তীর না, আব্বুও আছে। কথাটা বলেই চলে গেল রূপ। কিছুক্ষণের মধ্যেই তীর, রূপ, আমির, ডক্টর আশিক মাহমুদ, ডক্টর আসাদ রুমে ঢুকে। হৃদির সাথে টুকটাক কথার মাঝেই হুড়মুড় করে রুমে ঢুকে তীব্র। কোনো দিক না তাকিয়ে সোজা হৃদিকে জড়িয়ে ধরে। কি হয়েছে আপনার জান? কাল বিকেল থেকে জ্বর, তোমাকে হাজারটা কল করেও কোনো খোঁজ নেই। কোথায় ছিলে তুমি? তীব্র অসহায় চোখে তাকালো বাবার দিকে।
হৃদির গায়ের তাপমাত্রা চেক করে জড়িয়ে ধরো আরও শক্ত করে, যেন বহুদিন পর জড়িয়ে ধরেছে। সবাই দুইজনকে স্পেস দেওয়ার জন্য বের হতেই রুমে ঢোকে একটি মেয়েটিকে চিনে হৃদি। কালকে তীব্রর সাথে ক্যাফেতে বসা মেয়েটি, ওয়েস্টার্ন ড্রেস আপে সুন্দর দেখতে মেয়েটি ধীর কণ্ঠে বলল। তীব্র, তোমার ফোন তুমি আমার গাড়িতে ভুলে এসেছিলে। তীব্র হৃদিকে ছেড়ে মেয়েটার দিকে যেতেই হৃদি বলে। আপু আমায় একটু হেল্প করো, ওয়াশরুমে যাব। তীব্র হৃদির কাছে আসতেই হৃদি বলল। দরকার নেই আপু, আছে তো, আপনি ওনার সাথে কথা বলুন। বলেই তীব্রকে এক প্রকার ইগনোর করে রূপের হাত ধরে ওয়াশরুমে গেল। রূপ কিছুটা অবাক হলেও বোনকে নিয়ে চলে গেল। হৃদি ওয়াশরুমে গিয়ে দাঁড়ালো বেসিনের আয়নার সামনে। নিজেকে দেখে নিয়ে চোখ মুখে পানি দিল। পানির সাথে কান্না মিশে গেলেও মনে ব্যথা রয়ে গেল। বেরিয়ে আসতেই দেখলো দরজার বাইরে তীব্র দাঁড়িয়ে আছে। তীব্র হাত বাড়িয়ে হৃদিকে ধরতে গেলেই হৃদি হাত না ধরে বেরিয়ে আসে। শরীর দুর্বল থাকায় পড়ে যেতে নিলে তীব্র ধরে ফেলে। হৃদি ছাড়াতে চাইলেই তীব্র শক্ত করে ধরল। ক্ষিপ্ত মেজাজে বলল। সমস্যা কি? আপনার চো আমার সহ্য হচ্ছে না, এটাই সমস্যা। কি বলছেন এসব? কিছু না, আমায় একা ছেড়ে দিয়ে এখান থেকে যান প্লিজ। ছেড়ে দেব? ছেড়ে দেব মানে কি? কিন্তু কিছু বলার আগেই রুমে ঢুকে হৃদ। কাল রাতে শুনেছে হৃদি হসপিটালে, তাই ভোরে বেরিয়ে পড়েছিল। হৃদ এসেই হৃদির পাশে বসে। জ্বর বাদালি কিভাবে রেদু? হৃদির যেন এমন আদুর একটা কথার দরকার ছিল। ব্যাস, সব কষ্ট নিমিশেই বেরিয়ে আসতো। হৃদ বোনের কাঁদো কাঁদো মুখ দেখে কিছু বলার আগেই হৃদি জড়িয়ে ধরল হৃদকে। সমস্ত আটকে রাখা কষ্ট যেন বেরিয়ে এলো। ফুপিয়ে কেঁদে উঠল হৃদি। হৃদ অবাক হয়ে গেল। ভাই আমার এখানে ভালো লাগছে না। হৃদ বুঝল না বোনের কষ্ট। জ্বরে ভালো লাগছে না তাই বলছে ভেবে হৃদির মাথায় হাত বুলিয়ে দিল। জ্বর হয়েছে তো, ঠিক হলে ভালো লাগবে। আমি এখানে থাকবো না ভাই, আমার ভালো লাগছে না। হৃদ বুঝলো না বোনের কি হয়েছে, তবে কোনো কারণে কষ্ট পেয়েছে তা বুঝলো। হৃদিকে নিজের থেকে ছাড়াতে চাইলে হৃদি ছাড়ে না। হৃদি বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। না হলে কান্নার ফলে দেখা যাচ্ছে আরও জ্বর বাড়বে। তীব্র চুপচাপ দাঁড়িয়ে হৃদির কাণ্ড দেখছে। হৃদ তীব্রকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। ভাইয়া, আপনি বসুন। আসলে জ্বর হলে রেডি একটু এমন করে, ঠিক হয়ে যাবে। তীব্র শুনল হৃদের কথা, গিয়ে বসলো সোফায়। তবে দৃষ্টি তার হৃদের দিকে। হৃদের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে জানে মেরে ফেলতো না। তবে বউয়ের ব্যবহার তাকে ভাবাচ্ছে। অস্থির লাগছে, খুব অশান্তি লাগছে। অজানা কারণে রাগ বাড়ছে, ক্ষিপ্ত মেজাজটাও তরতর করে বাড়ছে। মন তার সাথে যুদ্ধ করছে এখন। বউকে চায় তার। কাল রাতে ঘুমও হয়নি তীব্র। একে তো বৃষ্টি, তার উপর ফোনে চার্জ শেষ। অস্থিরতায় পার করেছে সময়টুকু। মনে হচ্ছিল হৃদি তাকে ডাকছে। বউ কষ্ট পাচ্ছে। থামতে না পেরে তীব্র জোরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু পথে ঝড় বৃষ্টির জন্য গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফিরতে পারেনি। তবে ভোর হতেই গাড়ি ডেকে অন্য গাড়িতে করে বাসায় ফেরে। তীব্র যখন বাসায় আসে তখন সবাই ঘুম। তার রুমের লাইট না জ্বালিয়ে ফ্রেশ হয়ে আসতো। অন্ধকার রুমে বেডের কাছে এসে বসতেই মনে হলো হৃদি নেই। তীব্র লাইট জ্বালিয়ে দিতেই হৃদিকে না দেখে অবাক হয়। উঠে বাইরে আসতেই দেখা হয় নামাজ পড়ে ওঠা রহিমার সাথে। রহিমা তীব্রকে দেখেই চমকে ওঠে। হৃদিতা কোথায়? তীব্রকে জন্মের ভয় পায় রহিমা। তীব্রর রক্তিম চোখ দেখে ভয়ে গড়গড় করে সব বলে দিল। যদিও রক্তিম চোখের কারণ রাগ না, অর্ঘুম রাত পার করার ফল। হৃদির কথা শুনে এক প্রকার ছুটে বেরিয়ে যায় তীব্র। ট্রাফিক রাস্তায় ঝড় পানির কারণে রাস্তা ব্লক, এসবে আরও ক্ষিপ্ত হয় মেজাজ। হঠাৎ করে হৃদের ফোন বেজে ওঠায় ধ্যান ভাঙল তীব্রর। হৃদ ফোন রিসিভ করার জন্য পকেটে হাত দিতে গিয়ে বুঝল হৃদি ঘুমিয়ে গেছে। তীব্র খেয়াল করলো বউ তার ঘুমিয়ে পড়েছে। চট করিয়ে এগিয়ে এসে নিজের দিকে নিল হৃদিকে। হৃদ সৌজন্যমূলক হেসে ফোন রিসিভ করার জন্য বাইরে গেল। তীব্র হৃদিকে কোলে নিয়ে বসলো বিছানায়। বালিশে মাথা রেখে হৃদিকে নিজের উপর নিল। হৃদি ঘুমের ঘোরে অভ্যাস অনুযায়ী তীব্রর বুকে মিশে গেল নিচ থেকে, যেন তার ঘুমের জায়গা ফেরত পেয়েছে। তীব্র হাসত। এতক্ষণ যার ছোঁয়া সহ্য হচ্ছিল না, এখন তাকেই আষ্টে পৃষ্ঠে ঝাপটে ধরেছে। হৃদির শরীরে তাপমাত্রা এখনও আছে, হয়তো বেশি না। তীব্র চাদর টেনে নিল দুইজনের গায়ে। তীব্রর বুকের উষ্ণতা আর চেনা সুবাস পেয়ে মিশে গেল যেন তীব্রর সাথে। তীব্র বউয়ের কপালে গালে মাথা নিচু করে চুমুর বর্ষণ করল। এরপর দু হাতের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল হৃদির তপ্ত নিঃশ্রেষ দেহটা। হ্যাঁ, এখন শান্তি লাগছে, ভালো লাগছে তার। মন মেজাজ দুটোই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তীব্র।
সমস্যা কি আপনার? ঘুম থেকে উঠে নিজেকে তীব্রর বাহুডোরে আবিষ্কার করে প্রথমে খুশি হলেও পরক্ষণে রেগে তীব্রর বাহুডোর থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে ছাড়াতে চাইলে তীব্রর ঘুম ভেঙে যায়। তীব্র তখন রেগে উপরোক্ত কথাটা পড়ে, কিন্তু রিদি সে নিজের মতো চেষ্টা করে যাচ্ছে তীব্রর বাহুডোর থেকে মুক্তি পাওয়ার জন্য। এতে কিল ঘুষি খামচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও পেরে উঠছে না তীব্রর শক্তির সাথে। কোনো কথাও বলছে না তীব্রর সাথে, যদিও তীব্র আগে অনেকবার জিজ্ঞেস করেছে রিদির কি হয়েছে তাকে বলতে, কিন্তু রিদি অভিমানে মুখ ফুরিয়ে কোনো কথা বলছে না। তীব্র সকাল থেকেই বউয়ের ব্যবহার দেখে বুঝেছে বউ তার হয়তো রেগে আছে। শুধু রেগে নেই, হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছে। কিন্তু কি, তবে রিদি যে তাকে বলবে না সেটা জানে তীব্র। ভাবতে গেলেও ভাবার মতো পরিস্থিতি নেই তার। বউয়ের সাথে এক প্রকার যুদ্ধ চলছে। এই পরিস্থিতি এখন একটাই কাজ, যাতে রিদি শান্ত হবে। তাই সময় নষ্ট না করে ঠোঁটে ঠোঁট পারো। রিদি তীব্র ছোঁয়ার আরও ধস্তাধস্তি শুরু করেও ছাড়ে না তীব্র। কিছু সময় রিদি শান্ত হতেই ছেড়ে দিল। রিদি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। তীব্র চোখের পাতায় কয়েকটা চুমু খেলো। বউ শান্ত হয়েছে, কিন্তু কাঁদছে। তীব্রর মেজাজ খারাপ হলেও আপাতত তার বউয়ের কষ্টের কারণ জানা দরকার, না হলে সমাধান করবে কি করে। তাছাড়া বউয়ের ব্যবহার তাকে ভীষণ প্যারা দিচ্ছে। যদিও তীব্র জানে রিদি এমনি এমনি হয়তো রাগ করবে না। তীব্র সকাল থেকে এক একটা কাজ আর কথা ভাবতে লাগলো। সকাল সকাল রোজকার মতোই বের হয়েছে, তখন রিদির মুড ঠিক ছিল। এরপর ক্লাস চলবে রিদির। ঠিক 1:20 পর্যন্ত ক্লাসে কিছু হলে অবশ্যই তাকে কল করা হতো। তাছাড়া মোটামুটি সবাই জানে তীব্রর বউ রিদি, তাই কারো কিছু বলার সাহস হবে না। রিদি ক্লাস থেকে বের হয়ে আসতে তার ফোনে মেসেজ আসে, এসেও ছিল, তীব্র দেখেছেও। এরপর তীব্র রিদিকে কল করে খাবার খেতে যেতে বলে। তখনও রিদির কথায় কোনো রাগ কষ্ট অভিমান কিছু ছিল না। এরপর আর তীব্রর সাথে যোগাযোগ হয়নি রিদির। তীব্র বলল, কাল বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম জান। সরি তো। কি হয়েছে? কেউ কিছু বলেছে? সরি বলছি তো। আপনার বর এতগুলো সরি বলেন না, কি হয়েছে? শরীর খারাপ করছে? রিদি তবু কিছু বলছে না, নিশ্চুপ হয়ে কাঁদছে। তীব্রর রাগ হলো, ঝট করে রিদিকে ছেড়ে উঠে বসল। অশান্তি লাগছে তার, মেজাজ গরম হচ্ছে। রাগ সামলাতে না পেরে রিদির বাহু টেনে এনে বলল, এই মেয়ে, চালাচ্ছিস কেন? কথা বল। রিদি এবারও নিশ্চুপ হয়ে কাঁদছে। রিদির কান্নায় সহ্য হচ্ছে না তীব্রর। বুকের মাঝে অসহ্য পীড়া দিচ্ছে এই কান্না। পারছে না রিদিকে মেরে এক্ষুনি মাটি চাপা দিতে, কিন্তু এই মেয়েটা তার সবচেয়ে বড় দুর্বলতা। সে না রিদির কান্না সহ্য করতে পারছে, আর না কি কারণে কাঁদছে তা জানতে পারছে। তীব্র তিরিক্ষি মেজাজে বলল, আই সোয়ার রীতি কথা বল, না হলে সব শেষ করে দিব। অতিরিক্ত ঠান্ডা কণ্ঠের হুমকি শুনে চোখ মেলে তাকালো রিদি। রাগে লাল টকটকে চোখ, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে, আগুন জ্বালিয়ে দেবে চারদিকে। কপালের রগগুলো ফুলে উঠেছে। বিধ্বস্ত লাগছে তীব্রকে। রিদি এতক্ষণ রাগ করে কথাটা বললেও এখন তীব্রকে এই অবস্থা দেখে ভয় পেল। তীব্র রিদির শান্ত হয়ে থাকা দেখে নিজের প্রতি কন্ট্রোল হারালো। একে একে সব কিছু ছুটতে মারলো। হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। মুহূর্তের ভয়ঙ্কর হয়ে উঠল তীব্র। রিদি তীব্রর এমন রূপ দেখে আটকে উঠে স্তব্ধ হয়ে গেল। এমন রূপ মজনু থেকে আজ পর্যন্ত দেখেনি রিদি। যদিও প্রথমে তীব্রর এমন রূপ দেখেছে, কিন্তু বিয়ের পর আজ প্রথম আবারও তীব্রর আগের ভয়ার্ত রূপ দেখে রিদি স্তব্ধ হয়ে আছে। উঠে তীব্রকে থামানোর মতো কথাও মনে হচ্ছে না রিদির। সে মুহূর্তের মতো বসে আছে শুধু। ভাঙচুরের শব্দে সবাই ছুটে আসতে ও রুমের ডোর লক থাকায় বাইরে থেকে দরজা খুলতে ভাঙতে হয়েছে হয়তো। এর ঠিক 2 মিনিটের মাথায় দরজা খুলে রুমে ঢুকে সেই মেয়েটি। রুমের বেহাল দশা দেখে হয়তো কিছুটা ভয় পায়। মেয়েটি তীব্রকে থামাতে তার কাছে যেতে গিয়েও যায় না। রিদিকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে রিদির কাছে আসে। রিদির কাঁধ ঝাঁকিয়ে বলে, স্টপ হিম, যাও ওকে থামাও, না হলে জাস্ট গো। রিদি একবার মেয়েটিকে দেখে তীব্রর দিকে তাকায়। চট করে বেড থেকে নামতে ভাঙা কাচের টুকরো পায়ে ঢুকে যায়। তবুও হেঁটে তীব্রর কাছে আসতেই তীব্র রেগে রিদিকে দেওয়ালে ঠেসে ধরে। এত জোরে ধরায় ব্যথায় কোকিয়ে উঠল শরীর। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? ধ্বংসলীলা চাচ্ছিস? তীব্রর কথায় রিদি তীব্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রিদির ধাক্কায় দূরে সরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তীব্র। ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে, যেন খ্যাপা ভাগ। তবে এবার রিদিও রেগে তীব্রর কলার চেপে ধরল। কালকের মেয়েটি চোখ বড় বড় করে তাকালো রিদির দিকে। আটকে উঠল রিদির রাগ সম্পর্কে। তীব্র রাগ সম্পর্কে ধারণা আছে তার।
হৃদি তীব্রর ভয়ার্ত চেহারা দেখে এখন আর যেন ভয় পেল না, রেগে বলল, সবসময় নিজের রাগকে কেন প্রাধান্য দেন? এত রাখতে হবে কেন? আমি কথা বলছি না তাই? আমি শুধু কথা বলছি না তাই সব ভাঙতে হবে? সব ভেঙে চুরমার করলে আমি আপনার সাথে কথা বলবো ভেবেছেন আপনি? নিজেকে কি মনে করেন আপনি? আপনি যা বলবেন তাই হবে? কোন দেশের প্রেসিডেন্ট আপনি? অসভ্য নষ্টা পুরুষ আপনি। রাগে ভয়ঙ্কর প্রাণী আপনি। আপনার সাথে কথা বলতে ইচ্ছে হয়নি তাই বলিনি, বলবোই না। কি কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবেন? ফেলুন, অসভ্য জঙ্গি লোক। একদম আর ভাঙচুর করবেন তো? তো আমি আপনাকে টেনে থাপ্পড় বসাবো একদম। এক নাগারে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল হৃদি। সে কি বলেছে আপাতত তার ধারণা নাই। জোরে নিঃশ্বাস নিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তীব্রকে নিশ্চুপ দেখে পুরো রুমে একবার চোখ বোলালো। কোনো কিছু আস্ত নেই। তাছাড়া এই হসপিটাল আর তার বেডরুম না, কত পেশেন্ট আছে আশেপাশে, তাদের এত শোরগোলেও সমস্যা হতে পারে ভেবেই কটমট করে আবারও তাকালো তীব্রর দিকে। তবে তীব্র শান্ত চাহনি নিয়ে তাকিয়ে আছে হৃদির দিকে। এত কথা শোনার পরও তীব্রর কোনো প্রতিক্রিয়া নেই। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এটা তীব্র? মেয়েটার বিশ্বাস হলো না। এই মানুষটা তীব্র কি করে হতে পারে? তীব্র তীব্র চৌধুরীকে কেউ রাগ দেখাতে পারে? এটা সম্ভব? আর তীব্র শুনেও নিশ্চুপ। হৃদির পুরো রুমে চোখ বোলানোর সময় নজরে আসে কালকের সেই মেয়েটির বিস্ময়কর চাহনি। যেন এখানে এখন সে আশ্চর্যজনক কিছু দেখেছে। দেখতে অতিরিক্ত ফর্সা মেয়েটা সুন্দর বটে। হৃদি জানে না মেয়েটাকে, তবে জানার প্রবল ইচ্ছা জাগলো। যাই হোক, সব কিছু এই মেয়েটার জন্যই হয়েছে। আর মেয়েটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। আপনি? আমি ইরা, তীব্রর বন্ধু। কেমন বন্ধু? একসাথে পড়াশোনা করেছি। আমি ওনার ওয়াইফ। মেয়েটা যেন জানতো রীতি তীব্রর ওয়াইফ। সে তীব্রকে দেখলো, কেমন স্থমিত হয়ে তাকিয়ে আছে হৃদির দিকে। যেন হৃদি ছাড়া কেউ নেই, কিছুই নেই। এত কিছুর পরেও যেন সে কিছু করেনি, নিষ্পাপ। হৃদির এত কথা শুনে যেন সে শান্ত হয়েছে, শান্ত বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন হৃদি তাকে পানিশমেন্ট দিয়েছে এদিক ওদিক না তাকিয়ে হৃদির দিকেই তাকিয়ে থাকার। আর তীব্র অক্ষরে অক্ষরে তা পালন করছে। তীব্র কাউকে এত তীব্রতার সাথে ভালোবাসতে পারে এটা কল্পনাও ছিল না। মেয়েটি ভাবনা থেকে বেরিয়ে বলল, দেখেই বুঝতে পেরেছি তীব্র অনেক বেশি বদলে গেছে, বলতে গেলে পুরোপুরি বদলে গেছে। মেয়েটির কথায় তীব্রর তবুও কোনো রিয়াকশন নেই। সে যেন সম্মোহিত হয়ে আছে হৃদিতে। এমন কি দেখে এই মেয়েটার মাঝে? বুঝল না মোনা। সুন্দর, হয়তো সুন্দর, মায়া মায়া চেহারা, শ্যামকন্যা। বুক ছেড়ে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। এদিকে হৃদি একটু সরার জন্য কদম ফেলতেই বুঝতে পারলো সে হাঁটতে পারছে না। পা শুধু নড়াতেই ব্যথায় টনটন করে উঠল। নিচে তাকাতেই দেখতে পেল রক্ত অনেকটা জায়গায় লাল হয়ে আছে। হৃদি নিচে থেকে মুখ তোলার আগে ঠাস করে থাপ্পড় পড়ল কানে। হৃদি হতবাক হয়ে তাকালো তীব্রর দিকে। এতক্ষণে শান্ত তীব্র আবারও অশান্ত হয়ে উঠল। হৃদির গাল চেপে ধরে রেগে বলল, তুই কি আমাকে বাঁচতে দিবি না? মেরে ফেলতে চাইছিস? বল। হৃদি টলটলে চোখে তাকালো তীব্রর দিকে। হৃদি মোটেও এখন থাপ্পড় আশা করছিল না। তবে এটাও জানে তীব্রকে এখন সান্ত্বনা করলে আবারও অঘটন ঘটিয়ে ফেলবে। হৃদি চট করে জড়িয়ে ধরল তীব্রকে। রাগে পুরো শরীর মৃদু কাঁপছে তীব্রর। হৃদি আরও একটু শক্ত করে ধরল। তীব্র হাত মুঠো করে আছে, তখনও ধরেনি হৃদিকে। মোনার দিকে তাকিয়ে বলল, ফার্স্ট এড বক্স দাও, ফার্স্ট। মোনা আহত চোখেই দুইজনকে দেখে বক্স তীব্রকে দিল। তীব্র হৃদিকে ছাড়িয়ে বেডে বসিয়ে পায়ের কাছে বসল। হাঁটুতে হৃদির পা তুলে ধীরে কাছের টুকরো বের করতেই হৃদি দাঁত চেপে তীব্রর কাঁধের শার্ট খামচে ধরল। তীব্র একটু ঝুঁকে পায়ে ফু দিচ্ছে দেখে হৃদি নিচু মস্তিষ্কে বসা তীব্রর দিকে ভালো করে তাকালো। নিচে ডাক্তার, এটা কি ভুলে যায় তীব্র? ডাক্তাররা এত নার্ভাস হয় নাকি? তীব্র হৃদির পায়ে ব্যান্ডেজ করে দিল। তীব্রর ব্যান্ডেজ করার মাঝে আমি রুমে ঢুকে। এতক্ষণ বাইরে কাউকে ঢুকতে দেয়নি গার্ড। রুমের বেহাল অবস্থা দেখে অবাক হয়ে তাকালো। এটা তার ছেলে ছাড়া কেউ করবে না জানে আমির, তাই আপাতত কিছু বললেন না। তবে হৃদির পা কেটে যাওয়ার জন্য রেগে দুইজনে কেই কিছুটা বকলো আমির। সব পরিষ্কার করে হৃদি আর তীব্রর খাবার দেওয়া হলো। খাওয়া শেষ করে হৃদিকে মেডিসিন দিল তীব্র। এরপর লাবিবকে দিয়ে আনা ল্যাপটপ নিয়ে বসলো সোফায়। হৃদি তীব্রকে সোফায় দেখে ভ্রুকুচকে তাকালো। হৃদির রাগ তীব্রর প্রতি তখনও কমেনি, তাই ঝাঁঝালো গলায় বলল, মোনা নামের মেয়েটা কি শুধুই আপনার বন্ধু?
আপনার কি মনে হয়? আপনার মতো বর যার আছে তার বন্ধু মনে না হওয়াই স্বাভাবিক। বন্ধু না জিএস ছিল। হৃদি থম মেরে তাকালো তীব্রর দিকে। তার মানে তার ধারণা ঠিক ছিল। ক্যাফেতে হাত ধরে বসা সেসব বন্ধু হিসেবে ছিল না। হৃদির কষ্টের সাথে রাগও বাড়ল। তাই তো ক্যাফেতে হাত ধরে বসে থেকে কান্না করলেও কিছু বলেন না, অথচ ভাব এমন করেন যেন মেয়েদের ছোঁয়ায় অ্যালার্জি। পুরনো প্রেম মনে পড়েছে বুঝি? তীব্র কোনো উত্তর করল না, আর না রাগ করলো। ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল হৃদির দিকে। তীব্র উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করে, বৃষ্টিতে কেন ভিজেছেন? কেন ভিজেছি? কারণ আপনার রং লীলা আমার সহ্য হচ্ছিল না। ক্যাফেতে একটা মেয়ে আপনার হাত ধরে কাছে, আর আপনি তাকে। কান্নার কারণে আর কিছু বলতে পারো না। তবে তীব্রর এমন ভাবসাব দেখে মনে হলো সেই সঠিক। তীব্র কিছু বলল না, আবারও মনোযোগ দিল ল্যাপটপের দিকে। হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছে হৃদি। চারিদিকে তখন সন্ধ্যা নেমেছে, আধারে ছেয়ে গেছে ধরণী। তবে যান্ত্রিক এই শহরে আধার নামতেই জায়গা জায়গা জ্বলে উঠেছে আলোর রেখা। প্রতিটি ল্যাম্পপোস্টে জ্বলছে আলো আর আলো। এতে আলোকিত হয়ে আছে পুরো শহর। এত আলোর মাঝেও রিধির মনে হচ্ছে চারদিকে খুঁজখুঁজে অন্ধকার। সে পাচ্ছে না কোনো আলোর রেখা। দুপুরে তীব্র বের হয়ে এখনও আসেনি হৃদির কাছে। এর মাঝে মেঘ, আয়ান, রূপা এসে দেখা করে গেছে। হৃদিকে রেস্ট করতে বললেও ঘুম আসছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তোমাকে খুব ভালোবাসে তীব্র হৃদিতা। তুমি খুব লাকি হৃদি। তীব্র তোমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আপনিও তো ভালোবাসেন তাকে, তাই না? আর সে হয়তো আপনাকে হৃদির গলা ধরে এলো, আর বলতে পারল না। মোনা তাচ্ছিল্য হাসল। আমি সারা জীবন অপেক্ষা করলেও তীব্র আমার না হৃদি, সে তোমার। আর ভালোবাসার কথা বলছো, সে কখনো আমাকে ভালোই বাসেনি হৃদি। ভালোবাসা শব্দটা হয়তো তোমার জন্য বরাদ্দ তার কাছে। তীব্রর ভালোবাসা, ভালো থাকা সবটাই তুমি। জানো, আমাদের গল্পটা শুরু হয়েছিল অনেক বছর আগে। তখন আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। আমরা থাকতাম রাজশাহীতে। বাবার ট্রান্সফার এর জন্য আমাদের আসতে হয় ঢাকা শহরে। আমি, আব্বু, আম্মু আর আমার ছোট ভাই। আমার ছোট ভাই আমার থেকে 2 বছরের ছোট ছিল। ওর নাম মাহিন। ওকে এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে দেয় বাবা। একদিন বাসায় ফেরার পথে কিছু বদমাশ ছেলে আমার সাথে জোরাজুরি করে। ফাঁকা রাস্তায় কেউ ছিল না আমাকে সাহায্য করার মতো। আমার চিৎকার পৌঁছাচ্ছিল না কারো কানে, কারণ জায়গা ছিল খুব নিরিবিলি। বাসায় যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, তাই সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। কিন্তু এমন কিছু হবে কখনোই আশা করেছিলাম না। সেদিন দেখেছিলাম আমার মৃত্যু খুব কাছে। ভাবছিলাম আমার মৃত্যু কাল প্রতিটি হেডলাইনে চলবে। ঠিক তখনই ফেরেশতার মতো পৌঁছে যায় তীব্র। ছেলেগুলোকে হিংস্রভাবে আঘাত করে আমাকে সেখান থেকে নিয়ে আসে। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম একজোড়া নীলাভ চোখ। অসম্ভব সুন্দর একটা চেহারা, তবে রাগের কারণে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছিল। বন্ধ জায়গা থেকে বেরিয়ে দেখি সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে দাঁড়িয়ে আছে আমার ভাই মাহিন। মাহিন আমাকে দেখেই ছুটে আসে। এরপর আমার কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে বাড়িতে পাই। এরপর জানতে পারি বাঁচানো ছেলেটার নাম তীব্র চৌধুরী, বিশিষ্ট শিল্পীপতি আমির চৌধুরী ও ডক্টর তিশা চৌধুরীর ছোট ছেলে, মন্ত্রী আয়মান চৌধুরীর ছোট নাতি। বিশাল আভিজাত্য আর সোনার চামচ মুখে জন্ম তার। তবে নাকি ভয়ঙ্কর রাগী সে। রেগে গেলে তাকে কন্ট্রোল করার সাধ্য কারও নেই। গম্ভীর স্বভাব, কথা কম বলে। মেডিকেল কলেজের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট সে। পুরো মেডিকেল কলেজ তাকে এক নামে চিনে। খুব বেশি গম্ভীর, দরকার ছাড়া কারো সাথে কথা পর্যন্ত বলে না। তুখোড় মেধাবী আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ায় সব কিছু খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। ক্ষমতার জোরে মেডিকেলে কলেজে পড়লেও ভার্সিটির পর্যন্ত লিড দেয়। ভার্সিটিতেও সবাই এক নামে চিনে। তীব্র সম্পর্কে জেনে তার প্রতি চাওয়া যেন শতগুণ বেড়ে গেল। আসক্ত হয়ে পড়লাম মানুষটার ওপর, ভীষণভাবে আসক্ত, যার প্রতি আমার মনের গহীনের ভালোবাসা ফুল ফুটল। তাকে সেদিনের ঘটনার পর দেখছি প্রায় 4 মাস পর। কারণ মানুষটা আমার ধরাছোঁয়ার বাহিরে ছিল। ইচ্ছে করলে তাকে দেখতে পেতাম না।
তাই একটা ছবি আমার ফোনে সেভ করেছিলাম ওর প্রোফাইল থেকে। 4 মাস পর যখন দেখা হয়, সেদিন ছিল ভার্সিটির বিশাল বড় অনুষ্ঠান। সকল ডিপার্টমেন্ট মিলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী আয়মান চৌধুরী আর তীব্র চৌধুরী। তাদেরকে ঘিরে চারদিকে তখন কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে। ওনাদের স্বাগতম এর দায়িত্ব দেয়া হয় আমাদের ওপর। আমি সহ কয়েকটা ছেলে মেয়ে তাদের জন্য ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে তাদের ওয়েলকাম জানানোর জন্য। ভাগ্যদোষে তাকে ফুল দেওয়া আমার কপালে ছিল না। আমি অন্য এক নেতাকে ফুল দিতেই উনি আমার হাত ছুঁয়ে দেয়। চমকে উঠে তার দিকে তাকিয়ে দেখি সে আমাকে দেখে বিশ্রী হাসছে। আমি চটজলদি চলে আসতে গেলে শাড়িতে বেঁধে তার সামনে পড়ে যাই। সে আমাকে উঠানোর বাহানায় আমার চোখ দিয়ে তখন গড়িয়ে পড়ে পানি। ঠাস করেই থাপ্পড় মেরে দেই লোকটাকে। তখন সবার নজর আমার দিকে। লোকটা রেগে কটমট করছে তখন। ভাবেনি হয়তো আমি থাপ্পড় মেরে দিব। লোকটা রেগে আমাকে কিছু হয়তো বলতো, তার আগেই সেখানে উপস্থিত হয় তীব্র। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো ওই বাজে নেতার দিকে। ওর চেহারায় তখন আতঙ্ক স্পষ্ট। তীব্র ঠাস করে দুটো থাপ্পড় মারে। এরপর কি হয়েছে জানি না, আমাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনার কয়েকদিন পর থেকে শুরু হয় নেতা রাফিনের অত্যাচার। হুমকি ধামকি দেয় ফোন করে, তার সাথে বেড শেয়ার। এরপর যখন সব সহ্যের বাহিরে, তখন আমার ভাই মাহিন বলে তীব্র ভাইকে সব বলবে। মাহিন কলেজে উঠেছে, ছাত্রলীগের সদস্য হয়েছে, তাই তার আজই তীব্র পর্যন্ত যায়। তীব্র ঠিক পরের দিন ভার্সিটিতে যায়। সামনাসামনি বসে সেদিন কথা বলে আমার সাথে। আমি শুধু দেখেছিলাম তাকে। কিন্তু পরের দিন বাধল আরেক বিপত্তি। আমি লাইব্রেরিতে বই নিতে গিয়ে সেখানে উপস্থিত হয় রাফিন। ফাঁকা লাইব্রেরিতে আবারও আমার সাথে জোরাজুরি শুরু করে। আমি সেদিন বাঁচার জন্য মিথ্যা বলি আমি তীব্রর প্রেমিকা। রাফি আমার কথা বিশ্বাস করে আগের দিনের ঘটনার জন্য এরপর সে চলে গেল। তীব্র আর আমাকে নিয়ে বাজে কথা ছাড়াই সবাই আমাকে বাজে নষ্টা মেয়ে বলে গালিগালাজ করে। আমি এসব নিতে না পেরে সুইসাইড করি। হসপিটালে জ্ঞান ফেরার পর আমি নিশ্চুপ হয়ে যাই। আমার অবস্থা আরও খারাপ হচ্ছিল। সেই হসপিটালের কর্মরত ডক্টর তিশা চৌধুরী, তীব্রর মা আর আমার মা ছোটবেলার বান্ধবী ছিল। সেই সূত্রে মা তিশা আন্টিকে সব বলে দেয়। মা তখনও জানতো না তিশা আন্টির ছেলে তীব্র ছিল নাকি ছোট থেকেই বেপরোয়া। তবে মা ভক্ত। তিশা আন্টির কথায় আমাকে সেদিন দেখতে আসে হসপিটালে। এসেই প্রথম প্রশ্ন তার, আমাকে দেখলে তোমার রোগ ভালো হয়ে যাবে? আমি মনে মনে হাজারো কথা প্রিয় মানুষটার জন্য সাজালেও মুখ দিয়ে বের করতে পারলাম না। তার চেহারায় আমার জন্য সামান্য দয়াও দেখিনি আমি। মায়া ভালোবাসা সে তো দূরের কথা। সেদিন বলেছিল, আত্মহত্যা করলে কি তুমি মুক্ত হয়ে যেতে? আমার কানে সেদিন কোনো কথাই গেল না। হুট করেই বললাম, আমি আপনাকে ভালোবাসি। তীব্রর মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে, আমি ভালোবাসার মতোই মানুষ, ভালোবাসতেই পারো। আমি সত্যিই আপনাকে ভালোবাসি তীব্র। দেখো মেয়ে, তোমার কথা শোনার সময় আমার নাই। নেহাত মায়ের কথা ফেলতে পারিনি। এখন বলো কি চাও? আপনার প্রেমিকা হতে চাই। তাতে লাভ? প্রেমিকা হতে লাভ? হ্যাঁ, তোমার অবশ্য লাভ। ঠিক আছে, তুমি আমার জিএফ। এরপর তোমার দিকে কেউ আঙুল তুলবে না। ইজ ইট ওকে? অবহেলা? সেদিন থেকে হয়ে গেলাম আমি নামমাত্র জিএফ। সবটাই তখন আমার সাথে ভালো হলো। জিএফ হবার সুবিধার্থে মাঝে মাঝে তীব্রর আশেপাশে থাকতে পারতাম, ব্যাস। মাঝে মাঝে তাদের বাড়িতেও যাওয়া হতো, কিন্তু তীব্র তখনও ছিল আমার আয়ত্তের বাইরে। এসবে 2 বছরের মাঝে তিথি আন্টি মারা যেতেই তীব্র আমেরিকায় চলে যায়। ওখানকার কালচার থেকে অনেকটা পাল্টে যায়। আমার পড়াশোনার জন্য আমিও আব্বুকে বলি আমেরিকা যাব। আব্বু অনেক কষ্টে আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দেয়। 3 বছর আমেরিকা থাকার পর তীব্র পাল্টে যায় অনেক। আমি গিয়ে নতুন এক তীব্রকে দেখি, মাফিয়া মেয়েবাস তীব্র। তবে তীব্রর কাছে যারা আসতো সবাই স্বইচ্ছাই আসতো।
আসবেই না কেন? নীলাভ চোখের নেশায় সবাই আসক্ত, তার ওপর সুপার হ্যান্ডসাম। হলিউড বলিউড এর নায়কের চেয়ে কম না। আমি তীব্রর এসব দেখে চেষ্টা করি তাকে ভালো করার, নিজের সতীত্ব বিসর্জন দিতেও রাজি ছিলাম তাকে পেতে। কিন্তু তীব্র সেদিন আমাকে বলে, তুমি নিঃসন্দেহে সুন্দর, পুরুষের আকর্ষণ করার মতো সুন্দর, তবে তুমি নেশাক্ত না। তোমার প্রতি আসক্ত হচ্ছি না আমি, শুধু চাহিদা ছাড়া কোনো ফিল নাই তোমার প্রতি, ইভেন কারো প্রতিই নাই। তাই আমাকে ছেড়ে অন্যতে ফোকাস করো। নির্দয় হৃদয়হীন একটা মানুষকে ভালোবাসার শাস্তি পেয়েছি আমি। তিলে তিলে বুঝেছি ভালোবাসা না পাওয়ার কষ্ট। তবে সেদিন আমিও বলেছিলাম এমন একদিন আসবে যেদিন তীব্র চৌধুরী ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। কিন্তু ভালোবাসা সে পাবে না। যার প্রতি আসক্ত হবে সেই আসক্তি তার থেকে দূরে চলে যাবে। সেদিন তীব্র হেসে বলেছিল তীব্র চৌধুরীকে বাঁধবে এমন কোনো বাঁধন নেই। এরপর তীব্র বাংলাদেশে ব্যাক করে। দাদা মারা যাওয়ার পর বিজনেস, আন্ডারওয়ার্ল্ড সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে তোলে তার নিজস্ব রাজ্য। মোনা থামলো। জোরে কয়েকবার শ্বাস নিল রিদি। সব শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে। মোনার ব্যথা যদি রিদি ফিল করতে পারলো তীব্রকে মোনা সত্যিই ভালোবাসতো নাকি পাশে। তীব্র সেই ভালোবাসার সম্মান জানাতে তাকে হয়তো সেদিন সুযোগ পেয়েও কিছু করেনি, যেমন সে রূপ আপির সাথে। মোনা আবারও বলে, জানো রিদি, আমার বদদোয়া আল্লাহ কবুল করেছে। তীব্র তোমার প্রতি ভীষণভাবে আসক্ত। তুমি ছাড়া তীব্রর আসক্তি আর কেউ নেই, কিছু নেই। তবে আমি দোয়া করি তোমরা সব সময় একে অপরের আসক্তি হয়ে থাকো। আমি চাই না তুমি কখনো তীব্রর জীবন থেকে হারিয়ে যাও, নয়তো তীব্রকেও হারিয়ে ফেলতে হবে। ওর ছন্দ ছাড়া জীবন তুমি শুধু আলো নয়, ওর দুনিয়া। যে ভালোবাসার জন্য আমি এত বছর অপেক্ষা করেও পাইনি, তুমি পেয়ে হারিয়ে ফেলো না রিদি। আমি তোমাদের দুপুরের কথা শুনেছি। আমি চাই তীব্র সুস্থ থাকুক, ভালো থাকুক। তীব্র ভালো থাকাটাই আমার চাওয়া রিদি, তাই তোমাকে সবটা জানালাম। আর হ্যাঁ, সেদিন ক্যাফেতে আমরা শুধু কথা বলছিলাম আর আমি একটু ইমোশনাল হয়ে কান্না করছিলাম। তবে সত্যিই তীব্র ফোনে চার্জ ছিল না। আমাকে বাসায় পৌঁছে দিয়েই ঝড় শুরু হয়। সেই ঝড়ের মাঝেই বের হয়ে যায় তীব্র। কারণ তোমার সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না। আমি দেখেছিলাম সেই অস্থির তীব্রকে। তার অস্থিরতা এমন যে তোমার সান্নিধ্য না পেয়ে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠা তীব্রকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। খুব লাকি তুমি রিদি। আমি শুনেছি তোমার প্রতি তীব্র ভালোবাসার গল্প। মজনু মিয়া হয়ে তোমার সাথে বিয়ের সব শুনে বিশ্বাস করো আমি সেদিন জাস্ট অবাক বা আশ্চর্য হইনি, বরং শকড হয়েছিলাম। তীব্রকে কষ্ট দিও না রিদি, সে সবার থেকে আলাদা। সে সবার সাথে তীব্র চৌধুরী মতো ব্যবহার করলেও তোমার সাথে সে পাগল প্রেমিকের মতো আচরণ করে। রিদি সব শুনে অনুতপ্ত হলো। তীব্রকে কারোর সাথে দেখে তার মাথা ঠিক ছিল না। আমায় মাফ করে দেবেন আপু, আমি আসলে ক্ষমা চাইতে হবে না রিদি, তোমার জায়গায় আমি হলেও এমন করতাম। তখনই মোনার ফোন বেজে ওঠে। মোনা রিদির দিকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। রিদির কান্না পাচ্ছে। সে কিভাবে পারল তীব্রকে এত কথা শোনাতে। রাত বাজে 3টা। তীব্র হসপিটালের রিদির রুমে ঢুকে দেখে রিদি ঘুমে আছে। রিদিকে ঘুমিয়ে থাকতে দেখে তীব্রর অভিমান হলো। দুপুরে রাগ করে ভেবেছিল এই নারীর সংস্পর্শে সে আর আসবে না। তাকে তো এই নারী বিশ্বাসই করে না, কেন আসবে সে এই নারীর কাছে। কিন্তু সে ব্যর্থ, পারছে না এই নারীবিহীন বাঁচতে। শ্বাস আটকে আসছে এই নারী ছাড়া, অথচ সে আরামে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে ঘুম থেকে তুলে কয়েকটা ঠাস ঠাস করে থাপড় মারতে। সে নির্ঘুম রাত পার করছে আর এই মেয়ে আরামে ঘুমাচ্ছে। তীব্র এত কিছু ভেবে এগিয়ে গেল রিদির কাছে। ড্রিম লাইটের আলোতে রিদির মুখের দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ। কি মায়াবী একটা চেহারা। তীব্র ছোট্ট একটা শ্বাস ফেলে রিদির মাথায় হাত বুলিয়ে দেয়। চেনা স্পর্শে রিদি নড়ে চড়ে ওঠে, তবে ঘুমের ওষুধের কারণে চোখ খুলতে পারল না। তীব্র আর দেরি না করে রিদির সাইডে একটু জায়গা করে শুয়ে পড়ল, তবে জড়িয়ে ধরল না রোজকার মতো। ঠিক কয়েক মিনিট পর রিদি তীব্রর বুকের মাঝে ঢুকে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল রিদির দিকে। এই মেয়ে না ঘুমিয়েছিল? রিদি চোখ বন্ধ রেখে ঘুম ঘুম কণ্ঠে
বলা কথায় যেন নেশা মেশানো। সরি, আমি আর আপনাকে বকবো না তো, এতগুলো সরি। খুব ভালোবাসি তো আমি আপনাকে। আমি আপনাকে আর কাউকে দিব না। আমি অনেক হৃদির পুরো কথা শেষ করার আগেই তীব্র বন্ধ করে নেয় হৃদির মুখ। মান, অভিমান, রাগ জমা হয়ে অন্যরকম এক যন্ত্রণার পুরোটাই হৃদির ঠোঁটের ওপর দিয়ে প্রকাশ পেল। প্রথমে হৃদি একটু ছটফট করলেও ছাড়ল না তীব্র। একটু পরে হৃদির কোনো রেসপন্স না পেয়ে ঠোঁট ছেড়ে তাকালো হৃদির দিকে। লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো কিছু বিড়বিড় করছে। তীব্রর কান হৃদির মুখের কাছে নিয়ে শুনতে পেল হৃদির মোহনীয় কণ্ঠস্বর। আমি চুমু খেতে পারছি না তো, খুব ঘুম পাচ্ছে। তীব্র হৃদির কথায় না চাইতেও ফিক করে হেসে দিল। পরপর কয়েকটা ছোট ছোট চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলো। ঠিক 7 মিনিট পর হৃদিকে কোলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। বাইরে গার্ড তীব্রকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডামের সব জিনিসপত্র নিয়ে আসুন গাড়িতে। কথা অনুযায়ী কেবিন থেকে হৃদির ফোন, ব্যাগ, ফাইল সব নিয়ে বেরিয়ে আসতো। তীব্র হৃদির যাওয়া পেছন থেকে একজোড়া চোখ শুধু দেখে গেল ছলছল নয়নে। গাড়িতে বসে হৃদিকে নিজের কোলে ভালো করে তুলে নিতেই লম্বা দুটো বেনি গিয়ে ঠেকলো সিটের নিচ পর্যন্ত। তীব্র দক্ষ হাতে বেনি দুটো দুপাশে রেখে দিল। পেছনের লাইট অফ করে হৃদিকে বুকের মাঝে জায়গা করে দিয়ে দু হাতে জড়িয়ে ধরল। ড্রাইভার গাড়ি চালু করতে আরও শক্ত করে ধরল তীব্র। হয়তোবা রাগ থেকে নয়তোবা নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা। এদিকে চেপে ধরায় ব্যথা পেয়ে কিছুটা নড়ে উঠল হৃদি। ঘুমের মাঝেও তীব্র রাগের আভাস পেল যেন। ঘুমে চোখ খুলতে না পারলেও একটু নড়ে চড়ে বুকের একপাশে জোরে কামড় দেয় হৃদি। তীব্র চুপচাপ দাঁত খিঁচে সহ্য করে নিতেই নরম ঠোঁটের ছোঁয়া যেন শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দিল। উষ্ণ স্পর্শে শিহরিত হলো শরীর। তীব্র উত্তেজনায় শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে যেন বহুগুণ হলো। তীব্র নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করল। এই মেয়ে তাকে মুহূর্তেই বেসামাল করতে পারে, কিন্তু সে তো সভ্য পুরুষ। বউয়ের অসুস্থতার সুযোগ তো নিতে পারে না। তাই নিজেকে সামনিয়ে সিটে হেলান দিয়ে বসে। মনে মনে ভাবে, এই মেয়ের কি ক্ষমতা, তাকে মুহূর্তেই বেসামাল করতে পারে, মুহূর্তেই রাগাতে পারে, মুহূর্তেই রাগ কমাতে পারে। গাড়িতে পুরোটা সময় তীব্রর অস্থিরতাই কাটে। আর এদিকে হৃদি তো সে মহা শান্তিতে তার আশ্রয়ে স্থলে নাক মুখ ডুবিয়ে আছে। সে হয়তো জানে না তার উষ্ণ নিঃশ্বাস কারো বুকে ঝড় তুলছে। খুব সকালে ঘুম ভেঙে যায় হৃদির। পিটপিট করে চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতেই মাতাল করা সুবাস নাকে এসে রাখল। হৃদি জানে এটা কার ঘ্রাণ, তাই দেরি না করে আবারও এই সুবাস পেতে তীব্রর গলায় মুখ ডুবালো। প্রাণ ভরে শ্বাস নিয়ে হুট করেই কাল মোনার কথা মনে হতেই রেগে গলায় বাইট করতেই তীব্র ঘুমের মাঝেই হৃদিকে ছাড়াতে চাইলে হৃদি আরও জোরে কামড়ে ধরে। তীব্র বিরক্ত হয়ে হৃদিকে ছাড়িয়ে দূরে সরিয়ে দেয়। রাগে গজগজ করতে করতে বলে, অসভ্য মেয়ে, এসব কি শুরু করেছেন? সকাল সকাল মুডে আছেন নাকি? অসভ্য ছেলে। আপনি কেন আমায় মিথ্যে বলেছেন? কি মিথ্যা বলেছি? মোনা আপনার জিএফ ছিল, এটা কেন বলেছেন বলেন? সত্যি বলেছি, শি ইজ মাই জিএফ। ও আপনার নাম মাত্র জিএফ ছিল, সবটা শুনেছি আমি। ইরা নিজে বলেছে আমায়। আপনি কি চাইছিলেন? হ্যাঁ, কি চাইছিলেন? হ্যাঁ, আমি আপনাদের সুখের সংসার করে দিয়ে চলে যাই? যাওয়ার কথা ভেবেছিলেন বুঝি? হ্যাঁ, ভেবেছিলাম, কিন্তু আপনার মতো অশুভ পুরুষকে আমি এমনি এমনি ছেড়ে দিব ভেবেছেন আপনি? দিব না, আপনাকে আমি কঠিন শাস্তি দিব। অসভ্য পুরুষ ঘরে বউ রেখে বাইরে ফুর্তি করবে, তা তো হবে না। হৃদির এতক্ষণের কথা শুনেই নি তীব্র। তার মস্তিষ্ক এখনও সেখানেই আটকে আছে। হ্যাঁ, ভেবেছিলাম। রাগে রক্তিম হয়ে উঠেছে চোখ জোড়া। হাজারবার ওয়ার্ন করার পরেও এই ছেড়ে যাওয়া কথাটি হৃদির মুখ থেকে বের হয়েছে। তীব্র হৃদির সব কথা শুনলেও ছেড়ে যাওয়া ওয়ার্ডটা শুনতে পারে না। এদিকে হৃদি সে তো বাচারের মতো বলেই যাচ্ছে। তার হুঁশ নাই, রাগে সব বলা গেলেও ছেড়ে যাওয়ার কথা বলা যাবে না, কিন্তু হৃদি সেটাই বলেছে। হৃদি হুট করেই তীব্রর দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। এতক্ষণ রাগের মাথায় কি কি বলেছে ভাবতেই শুকনো ঠকিয়ে। হুট করে মনে হচ্ছে তার শরীর ক্রমশ খারাপ হচ্ছে। ভয়ে নাকি অন্য কিছু? হৃদি মনে মনে দোয়া পড়েছে আর বলছে, হৃদি এই লোক তোকে এবার সত্যি গলা চেপে ধরে বলবে, ছেড়ে যাবি না, যা একদম উপরে চলে যা। তীব্র তার দিকে আগানো দিকে ভয় মনে হচ্ছে শরীর গোলাচ্ছে। আধো ভয়ে শরীর গুলিয়ে ওঠে নাকি আপাতত সে নিজেই মেডিকেল স্টুডেন্ট হয়ে বসল না। তবে নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারল না, হর করে বমি করে দিল। এতক্ষণ ঝগড়া করা মেয়েটি মুহূর্তেই নেতিয়ে পড়ল। চারিদিকে সব কিছু আবছা হয়ে এলো। হৃদি হাত বাড়ালো তীব্র দিকে।
এদিকে তীব্র হুট করে রিদির অসুস্থতার এখনো বুঝে উঠতে পারছে না। তবে রিদির হাত বাড়িয়ে দেওয়ায় খপ করে হাতটা ধরে টেনে নিতেই রিদি ঝরে পড়ে তীব্রর গায়ে। পিট পিট করে চোখ খুলে তাকালো। সকালের মতো ঘ্রাণ না পেয়েও ভালোভাবে চোখ মেরে তাকায় রিদি। তবে এবার প্রথমেই তীব্রর মাতাল সুবাস না, ভেসে এলো পরিচিত কণ্ঠ। আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে রিদির শরীর দুর্বল লাগছে। তবে সবার দিকে তাকিয়ে অবাক হলো, সবাই এমন মিট মিট হাসছে কেন? হৃদি একটু মনে করার চেষ্টা করে মনে পড়ল সে তো তীব্রর সাথে ঝগড়া করছিল। তারপর হুট করে তার শরীর গুলিয়ে ওঠে, বমিও করে। এরপর কি? সে অসুস্থ আর সবাই হাসছে কেন? আপনারা এভাবে হাসছেন কেন? এই মেয়ে নাকি মেডিকেল স্টুডেন্ট? আই জাস্ট কান্ট বিলিভ হাউ রেসপন্সিবল শি। হৃদি ভয়ে দাদির কাছে ঘেসে বসে, ভয়ার্ত চোখে তীব্রর দিকে তাকিয়ে আছে। বেচারি বুঝছে না সে কি এমন করলো। তীব্র এখনো কটমট করেই তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদি শুকনো ঢোক গিলে বলে, এভাবে কেন তাকাচ্ছেন? আমি কি করেছি? দাদি, আমাকে তোমার সাথে নিয়ে যাও। এখানে আমি থাকবো না। মামু তোমার রক্তটা ছেলে আমায় তুলে আছাড় মারবে। তুই মা হবি রীতি, আমি বড় মা আর ঠিক বড় বাবা। হৃদির মুখ অটোমেটিক হা হয়ে যায়, চোখে ছলছল করছে পানি। খুশিতে আত্মহারা, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। তবু অনেক কষ্টে বলল, সত্যি আমি মা হব? রূপ জড়িয়ে ধরল বোনকে। সে জানে মা হওয়ার খুশিটা, বোনের ইমোশনও বুঝছে। একটা মেয়ের কাছে এটা অনেক বড় পাওয়া। যদিও হৃদি আগে একবার তার বাচ্চা হারিয়েছে, তবে আল্লাহ যা করে ভালোই করে। তীব্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। সে খুশি হলেও আপাতত হৃদির উপর দ্বিগুণ রেগে আছে। পারে না তো মেয়েটাকে এক্ষুনি 4টা ঘুরি করে দেয়। সে একজন মেডিকেল স্টুডেন্ট, কদিন পর নিজে ডক্টর হবে, অথচ নিজের দিকেই কোনো নজর নেই। মাসিকের ডেট পার হয়েছে সপ্তাহখানিক আগে, কিন্তু তার এদিকে কোনো হুঁশ নেই। আছে তো বরের জিএফ আসার শোক নিয়ে। এই মেয়েকে বোঝে না এই অসভ্য মেয়ে ছাড়া তার কাউকে সহ্য হয় না। ভালোই তো ছিল আগে সভ্য শান্ত, আদরে আদরে দিন দিন মহা বেয়াদব হচ্ছে। তীব্র রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। হৃদি তীব্রর যাওয়া দেখে তোয়াক্কা করলো না। সে আজ ভীষণ খুশি। সে জানে তার বর রেগে আছে, তবে এত বড় খুশির খবর পেয়ে নিশ্চিত রাগ বেশি সময় টিকবে না। দাদি রূপ মিলে তাকে থাকা খাওয়ার অনেক পরামর্শ দিয়েছে, আর খাবার হাজিরও করেছে ইতিমধ্যে। রীতি অবাক হয়ে দেখছে শুধু তাদের ভালোবাসা। থমথমে পরিবেশ চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড় বয়ে গেছে চৌধুরী বাড়ির ওপর দিয়ে। ঝড়টা অবশ্য তীব্রই করেছে। তীব্র ছাড়া এমন ঝড় আর কেই বা আনবে? পুরো ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙচুর করেছে। সোফা উল্টে এদিক ওদিক পড়ে আছে। বিলাসবহুল বাড়ির বিলাসিতার জন্য কেনা দামি জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে আছে। আমির অসহায় মুখে চেয়ারে বসে আছে। চৌধুরী বাড়িতে খুশি যেন আসার সাথে সাথেই চলে যায়। রূপ আমিরের অসহায় মুখের দিকে তাকিয়ে থেকে দোতলার হৃদির বন্ধ ঘরের দিকে তাকালো। এত কিছু হলো কিন্তু হৃদি বের হয়নি, লক করে বসে আছে ঘরে। রূপ নিজেও অসহায় বোধ করলো পরিস্থিতি বুঝে। কি জানি আগে আবার কি অপেক্ষা করছে। রূপ দীর্ঘশ্বাস ফেলে কাজের মেয়েদের সব পরিষ্কার করতে বলল। কিছুক্ষণ আগের ঘটনা। হৃদির ওপর রাগ করে থাকা সম্ভব হয় না তীব্রর, তার হৃদি জানে। তাই তো সারাদিন পেছন পেছন ঘুরে সরি সরি বলে মানিয়ে নিয়েছে তীব্রকে। তীব্র অবশ্য খুশির খবর শুনে হৃদির ওপর রেগেছিলও না, শুধু অভিমান হয়েছিল হৃদির ওপর। তবে হৃদির পিছু পিছু ঘুরায় আর রাগ করে থাকতে পারল না সে। মান অভিমান ভুলে বুকে জড়িয়ে নিল হৃদিকে। হৃদি খুশিতে বাচ্চা নিয়ে হাজারো জল্পনা কল্পনা তীব্রকে বলতে লাগলো। তীব্র মনোযোগ দিয়ে শুনল বউয়ের কথা। রাতে সব ঠিক হলো, তাই তীব্র সকালে হৃদিকে হসপিটালে নিয়ে আসে গাইনি ডাক্তারের কাছে। উনি বেশ কিছু টেস্ট করতে দেয়। সব শেষ করে হৃদি ক্লাস করে রোজকার মতোই বাসায় ফিরে আসে। আয়নায় দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত বুলিয়ে মুচকে মুচকে হাসছে হৃদি। মা হবে সে, মা। কতটা মনে হতেই সব কিছু ভালো লাগছে তার। মা হওয়ার অনুভূতি শুধু হয়তো মায়েরাই বুঝতে পারবে। হৃদি পেটে হাত বুলিয়ে বলে, আমি খুব ভালো আম্মু হব তোমার, খুব ভালোবাসবো তোমায়। আমি তো পাইনি মায়ের আদর ভালোবাসা, পেয়েছি শুধু ঘৃণা। ভাবতেই চোখ ছলছল করে উঠল হৃদি। এত ঘৃণার কারণ কি শুধু তার গায়ের রং, নাকি অন্য কিছু? জানে না হৃদি, জানতেও চায় না। আর সে খুব সুখে আছে, এর বেশি কিছু চায় না তার। কথাগুলো ভেবে আবারও পেটে হাত বুলিয়ে হাজারো কথা বলে চলেছে। রূপ বোনের কাণ্ডে হেসে বলে, হয়েছে যে আজই সব বলবি নাকি? নমাজ তোর ভেতর থাকার সময় আছে এখনো। চল এখন কিছু খাবি, দাদি তোর জন্য লাড্ডু বানিয়েছে। দুইজন নিচে আসতেই দেখে আবির চৌধুরী হাসি মুখে চা খাচ্ছে আর কথা বলছে দাদির সাথে।
হৃদি গিয়ে তাদের সাথে বসতেই সদর দরজা দিয়ে বাসায় ঢোকে তীব্র। চোখ মুখ লাল হয়ে আছে, রাগে নাকি অন্য কিছু বুঝল না হৃদি। তীব্র হৃদিকে দেখে কোনো দিক না তাকিয়ে হৃদির কাছে এসে দাঁড়ায়। হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রর দিকে, বোঝার চেষ্টা করছে কি হয়েছে। বোঝা বা বলার আগেই তীব্রর কথা শুনে পুরো শরীর কেঁপে উঠল হৃদির। আমার এই বাচ্চাটা চাই না। আমি চাই না ও পৃথিবীতে আসুক। অ্যাবর্শন করতে হবে। সবাই কথাটা শুনেই থ হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র হৃদিকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির হাত ধরে টেনে 2-3 কদম নিতেই হুঁশ আসে হৃদির। আচমকা হাত ছাড়িয়ে বলে, পাগল হয়ে গেছেন? না, আমার বেবি চাই না। কিন্তু কেন? তোকে হারিয়ে এই বাচ্চা আমার চাই না, তাই আজই অপারেশন করব। মানে? তীব্র হৃদির হাতে রিপোর্ট ধরিয়ে দেয়। হৃদি কাঁপা কাঁপা হাতে রিপোর্ট পড়ে শান্ত দৃষ্টিতে তাকালো তীব্রর দিকে। আমি অ্যাবর্শন করব না। হৃদির কথায় তীব্রর চোখে মুখে ভয়ঙ্কর হয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠল তীব্র, কি বললি? আমি পারবো না। হৃদির কান্নায় তীব্রর ভেতর ঝড় বয়ে গেলেও সে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তুই কি চাইছিস? বাচ্চার জন্য আমি তোর বলি দেই? বাবা ওকে বলো আমার সাথে যেতে। আমি যাব না, বাচ্চা নষ্ট করবো না। আমি মরে গেলে যা। চুপ। ভয়ঙ্কর ধমকে কেঁপে উঠল হৃদি সহ সবাই। এই কথার জন্য একটা থাপ্পড় খেতে আজ, তবে তীব্র আজ মানল না, দাঁত পিষে বলল, আমার শুধু তোকে চাই, চাই না তোকে হারিয়ে এই বাচ্চা, বুঝছিস? চল। হৃদি 1 পা 2 পা পিছিয়ে গেল। বাচ্চা নষ্ট করবে ভেবেই আর মাথা কাজ করছে না হৃদি। হৃদি জানে তীব্র যা বলে তাই করে ছাড়ে, তাই কিছু না বুঝে শূন্য মস্তিষ্কে দৌড়ে উপরে চলে আসে। আস্তে আস্তে চেঁচিয়ে বলে, আমি আমার বাচ্চা চাই, ওকে এই পৃথিবীতে আনতে চাই। আমি যাব না আপনার সাথে। ওর যাওয়ার দিকে তাকিয়ে আরো বেশি উঠল তীব্র। কষ্ট কি তার হচ্ছে না? সে কি চায় না বাবা হতে? তার অস্তিত্বকে সে দুনিয়াতে আনতে চায় না, কিন্তু হৃদিকে হারিয়ে সে কখনো বাবা হতে চায় না। রিপোর্টে সাফ সাফ লেখা আছে হৃদি বেবি কন্টিনিউ করলে তার বাঁচার চান্স 20 ভাগেরও কম। সেখানে তীব্র হৃদির লাইফ 1 ভাগও কোনো ঝুঁকিতে রাখতে চায় না। সেখানে তার বাঁচার সঙ্গে 20 ভাগ চান্স আছে, বাকি 80 ভাগ রিস্ক। এখন প্রথম ভেবে মিসক্যারেজ হওয়াতে হৃদির কনসিভ করার চান্স খুব কম ছিল। তীব্র মেনে নিয়েছিল তার বউ হলেই চলবে। হৃদিকে তখনও জানিয়েছিল না এই ব্যাপারে তীব্র, কিন্তু হৃদির কনসিভের কথা শুনে কোথাও যেন ভয় পাচ্ছিল, যা সত্য হলো। কিন্তু এই বউ তার ভয়টা বুঝছে না। বাচ্চা লাগবেই কেন? তৃপ্তি আছে তো। কিন্তু হৃদি তার কোনো কথা শুনছে না। এতেই রেগে সে হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে দিচ্ছে। মিশ্র একটা চাপা কষ্ট বুকে আঘাত করছে। রাগ কার ওপর? হৃদি নাকি পরিস্থিতি? বুঝছে না তীব্র। হৃদিকে হারিয়ে বাচ্চা নাকি বাচ্চা হারিয়ে হৃদি? কিভাবে চুজ করবে? এদিকে হৃদি তার কথা শুনছে না, উপরে গিয়ে বসে আছে। সে তো হৃদি ছাড়া বাঁচতে পারবে না। এই মেয়ে কেন সেটা বোঝে না। তীব্র পারছে না এই পরিস্থিতির সাথে লড়তে। আমির ছেলেকে আজ থামানোর চেষ্টা করছে না। তিনি ছেলের অবস্থা হয়তো আন্দাজ করতে পারছে, আবার হৃদির মাতৃস্নেহ বুঝতে পারছে। এই কেমন পরিস্থিতি? অন্ধকার ঘরের এক কোণায় বসে ঘুমিয়ে পড়েছে হৃদি। বুকে জড়ানো ছোট বাবুর কয়েকটা জামা। তীব্র হাত বাড়ালো জামা নেওয়ার জন্য, কিন্তু কি ভেবে যেন হাত গুটিয়ে নিল। মুখের দিকে তাকিয়ে দেখলো কান্নার দাগ। বাইরে লাইটের আসা আলোয় শ্যামরঙা মায়াবী মুখখানা দেখে এক ধ্যানে কিছুক্ষণ দেখলো তীব্র। এরপর তাচ্ছিল্য হাসলো, ধীর আওয়াজে বলল, মায়া, মায়াবী। তীব্র চৌধুরীকে বশ করতে পেরেছেন আপনি? কি মায়ায় বেঁধেছেন বলেন তো? তীব্র চৌধুরীর কথা অমান্য করে এমন মানুষ তো তীব্র তার জীবনে দূর আশেপাশেও রাখতো না। অথচ দেখেন, আপনি সর্বদাই তীব্র চৌধুরীর কথা অমান্য করেন, তবুও সে আপনাতে আবদ্ধ। তীব্র চৌধুরী নিজের মতো মানুষকে চালাতে পছন্দ করে, অথচ আপনি তাকে আপনার মতো চালাচ্ছেন, আর সে চলছেও। ভাবা যায়? তীব্রর কথাগুলো বলে একটু থামলো। হাঁটু মুড়ে বসলো ঘুমন্ত হৃদির সামনে। তীব্র চৌধুরী বরাবরই আপনার কাছে পরাজিত। সে চাইলেও আপনার সাথে লড়তে পারে না। আপনি তার সবচেয়ে বড় দুর্বলতা, আবার সবচেয়ে বড় শক্তি। তীব্র দুর্বল কোথায় জানেন? আপনাকে ছাড়া থাকতে হবে, বাঁচতে হবে, এটা ভাবলেও নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এটা তার দুর্বলতা। ভীষণভাবে দুর্বল সে আপনার কাছে, আর আপনি সেই দুর্বল জায়গায় বারবার আঘাত করছেন। তীব্র আবারও একটু থেমে দেওয়ালে হেলান দিয়ে বসে হৃদির দিকে তাকিয়ে বলে, আমি নিজের জিনিস অন্য কারো ধরাছোঁয়ার বাইরে রাখি। আমার ব্যবহৃত টিস্যু অন্য কেউ ব্যবহার করার সাহস পায় না। আমি যদি আমার সামান্য টিস্যু নিয়ে এত পজিটিভ হই, তাহলে আপনার মধ্যে আমার জান আছে, সেটা নিয়ে আমি কতটা পজিটিভ হতে পারি? আবার আমার জানের মধ্যে ছোট্ট একটা প্রাণ আছে, সেই প্রাণটাও আমার। আমি ওই প্রাণটাকে চাই, খুব করে চাই। কিন্তু দেখেন, আপনি বুঝছেন না আমাকে।
জেদ করে বসে আছেন, বাচ্চা চাই বাচ্চা চাই। একবারও ভাবছেন না আমার কথা? আপনি না থাকলে আমি কিভাবে থাকবো? আপনি না থাকলে আমিও নাই। তাহলে এই বাচ্চা থাকবে কার কাছে? অনাথ হয়ে যাবে না? আমি কিভাবে ওকে এই পৃথিবীতে একা রেখে যাব? আমার দুই প্রাণটাকেই চাই, চাই মানে চাই। আপনি বলেন না যে আমি সবার সাথে লড়তে পারলেও ভাগ্যের সাথে লড়তে পারবো না, আর সে ভাগ্য যদি আপনাকে নিয়ে নেয় তখন? আবারও গলা ধরে এলো তীব্র। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আর যেন তার কথা গোলমাল পাকছে। কি বলছে, কেন বলছে জানে না, তবে বলতে ইচ্ছে করছে। সবসময় সাজিয়ে কথা বলা মানুষটা আজ ছন্ন ছাড়া কথা বলছে। মনের ভেতর অস্থিরতা টের পাচ্ছে। কি করবে সে? তীব্র জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ো। নিজেকে এতটা অসহায় কোনোদিন লাগেনি তীব্রর। আবারও হৃদির দিকে চোখ যেতেই দেখে হৃদি হেরে পড়েছে। তীব্র দ্রুত উঠে হৃদির পাশে বসেই মাথা এসে তার কাঁধের সাথে রাখে। তীব্র হৃদিকে না দেখে আবারও চাইল আকাশের দিকে। একটু পর হৃদিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। কারো ডাকে ঘুম ভাঙে হৃদি। চোখ খুলে রূপকে দেখে অবাক হয়ে বলে, দরজা কিভাবে খুললে? তীব্র খুলেছে, আমি না। আপু তীব্র কোথায়? বেরিয়ে গেলে কিছুক্ষণ আগে, যাওয়ার আগে আমাকে বলে গেলে তোকে রাতের খাবার খাইয়ে দিতে। এই অবস্থায় খেয়ে থাকা ঠিক হবে না। হৃদি কিছু বলার আগেই দাদি আর আমি ঢোকে। সবাই একদম নিশ্চুপ। চেয়েও পারছে না স্বাভাবিক হতে। আমি হৃদির মাথায় হাত বুলিয়ে দেন। তীব্র কোথায় মামা? বাহিরে যায়নি, হয়তো ওর বিল্ডিংয়েই আছে। না খেয়ে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বি, খেয়ে নে। সবার জোড়াজোড়িতে তিলক মুখে দিলেও এর বেশি গলা দিয়ে খাবার নামল না। মন চাইছে তীব্রর বুকে মাথা রেখে শান্তিতে থাকতে। ছটফট করছে ভেতরটা। হুট করেই যেন কোথা থেকে ভেসে আসছে গিটারের সুর। এই বাড়িতে তো কেউ গান করে বলে জানা নেই হৃদির। তবে আমিরের কথায় অবাক হয়ে তাকালো হৃদি। আম্মা, তীব্রর গিটারের সুর এটা। তীব্র গিটার বাজাই? গানও করতো। গান? গান। ওর মায়ের থেকে পাওয়া সুর। তৃষাও অনেক ভালো গান গাইতো। তীব্র মেডিকেল স্টুডেন্ট হয়েও গানে তার খ্যাতি ছিল ভার্সিটি জুড়ে। বিভিন্ন ফাংশনে গান গাওয়ার জন্য ডাকলে তীব্র যেত না। গান তার ভালো লাগা ছিল, সেটাকে প্রফেশন করতে চায়নি। যখন ভালো লাগতো তখন গিটার তুলে গান গাইতো। কিন্তু তৃষা মারা যাওয়ার পর তীব্রর ভালো লাগা গিটার ও পড়ে রইল অন্ধকার স্টোর রুমে। সব শুনে রূপ অবাক হলো। আর কত রূপ আছে এই ছেলের! আল্লাহ কি সব ট্যালেন্ট এই ছেলেকেই দিয়েছে? রূপ ভাবনা থেকে বেরিয়ে হৃদির দিকে তাকিয়ে দেখলো হৃদি নেই। রূপ খুঁজলো না, সে জানে গিটারের সুর তাকে কোথায় নিয়ে গেছে। হৃদি তীব্রর 3তলা বিল্ডিংয়ের ছাদে এসে থামে। কি মারাত্মক কণ্ঠস্বর! ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি, তারে যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে। তীব্র এইটুকু গেয়েই থেমে গেল না, বাধ্য হয়ে থামলো। ছুটে এসে জড়িয়ে ধরা মেয়েটাকে ধরতে গিয়ে গিটারটা নিচে পড়ে গেল। বন্ধ হলো গান। তীব্র কিছুটা ছাদের ধার ঘেঁষে বসেছিল। হৃদির বুকে শক্ত হাতে জড়িয়ে সরে আসে তীব্র। ধারণা ছিল না হৃদি আসবে। আমাদের বাচ্চাকে মেরে ফেলবে না তীব্র, প্লিজ। কতটা কলিজায় গিয়ে লাগলো তীব্রর। বাঁধন একটু শক্ত করে বসে রইল সেভাবেই। সে চাইলেও তো পারবে না। মায়াপুরীর মায়ায় সে বাধ্য। ইস, দুনিয়াতে এত মায়া কেন? আগের তীব্রই তো ভালো ছিল। এখনকার তীব্রর মাঝে তো মায়ায় ভরপুর। যদিও তা অন্য জায়গায় খাটে না, এই এক জায়গায় সেই থেমে যায় সে। আকাশ আজ পরিষ্কার না হলেও কিছু তারা মিটমিট চলছে। তাতে অল্প সংখ্যক আলো ছাড়াচ্ছে ধরণী জুড়ে। সেই আলোয় শ্যামরঙা মায়াবী মুখখানা দিকে চেয়ে আছে তীব্র। হৃদির ফুপিয়ে কান্না করা দেখছে তীব্র। মেয়েটার সব কিছুই এমন মায়া মায়া লাগে কেন? এই যে কান্না করছে তাতেও আদুরে বাচ্চা লাগছে। কতক্ষণ কাঁদবে আর? কান্না বন্ধ করেন বেগম যান। হৃদি তবুও কেঁদেই চলেছে দেখে তীব্র শান্ত স্বরে বলে, আপনি আপনার জীবনের রিস্ক নিয়ে এই বাবুটাকে চান, তাই তো? হৃদি মাথা তোলা বাচ্চাদের মতো হ্যাঁ তার চাই। তীব্র হাসে। মাতৃস্নেহ সম্পর্কে অনেক শুনেছে সে, আজ দেখছে। ভাবনা ছাড়াই সহজে বলে দিল হ্যাঁ। কিন্তু এতে তার জীবন চলে যেতে পারে, সেদিকে চিন্তা নেই। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। দিদি অবাক হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র সেই দৃষ্টি তোয়াক্কা করলো না, শক্ত কণ্ঠে বলল, আপনার কিছু হলে আমি ওর দায়িত্ব নেব না। মানে খুব সোজা, আপনার বেবি চাই আর আমার আপনাকে চাই। আপনি নাই তো কিছু নেই, বুঝছেন? হৃদি অবাক হয়ে কিছুক্ষণ তীব্রর দিকে তাকিয়ে থেকে মাথা দোলানো। হ্যাঁ, সে বুঝেছে। হৃদির মাথা দোলানো দেখে তীব্র কটমট করে চাইল। মনে মনে ভাবল এই মেয়ে তাকে এক আনাও ভালোবাসে না।
তীব্র আবারও কটমট করে বলল। আপনার বাচ্চা আপনি দেখবেন। রিদি তীব্রর কথার তোয়াক্কা না করে শোয়া থেকে উঠে তীব্রর বুকে মাথা এড়িয়ে দেয়। মনে মনে বলল, এখানে আমি সব সময় নিরাপদ। আমি জানি আপনি আমার কিচ্ছু হতে দেবেন না, আর না বাচ্চার প্রতি অবহেলা করবেন। বাচ্চা কি শুধু আমার নাকি? নিজে এটা কখনো করতে পারতো না, আর আমার উপর যত হম্বিতম্বি। নিজের রুমে বসে আছে রিদি। হাতে তার জুসের গ্লাস কিছুক্ষণ আগেই বমি করে ভাসিয়ে দিয়েছিল। তীব্র সব পরিষ্কার করে রিদির জন্য ফ্রেশ জুস করে নিয়ে এসে হাতে ধরিয়ে দেয়। রিদি অসহায় মুখে একবার গ্লাস তো একবার তীব্রর দিকে দেখছে। দুদিন যাবৎ রিদির সাথে দরকার ছাড়া কথা বলেনি তীব্র। রিদি সারাদিন বক বক করলেও কিছু বলেনি, তবে খেয়াল রাখতে কমতি নেই। দেশের বড় বড় গাইনি ডাক্তার সহ বিশিষ্ট সার্জারি ডাক্তারের সাথে কথা বলছে তীব্র। দুদিন ল্যাপটপ নিয়েই পড়ে আছে। চোখের নিচে পড়ছে কালো দাগ। হয়তো ঘুমাই না তাই। রিদি ছোট একটা শ্বাস ফেলে গ্লাসটা রেখে সোজা গিয়ে তীব্রর কোলে বসে পড়ে। তীব্র বিরক্ত হয়ে পড়ে। দেখছে না কাজ করছি? দেখছি অনেক কাজ করছেন, এখন বন্ধ করে রাখুন। আমাকে ডিস্টার্ব করে না। জুস শেষ করেছেন? চুম খাবো। হোয়াট? পাগল নাকি? সরুন। রিদি সরল না, ওভাবেই বসে রইল। তীব্র বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, রিদি ধৈর্য পরীক্ষা করিস না, আমার এত ধৈর্য নাই। আমারও এত ধৈর্য নেই। তীব্র রিদির ঠোঁটে আলতোভাবে চুমু খেয়ে বলল। এবার সরুন। রিদি ঠায় বসে আছে, সরছে না। তীব্র চরম বিরক্ত হয়ে বলল, আপনি কি চাচ্ছেন আমি কন্ট্রোললেস হয়ে যাই? বলে রিদির দিকে মুখ এগোতেই রিদি ছটপট করে উঠে দাঁড়ালো। তীব্র মনে মনে হাসল, পাগল মেয়ে একটা। রিদির রিপোর্ট নিয়ে মাত্রই মিটিং শেষ করলো তীব্র। ল্যাপটপ বন্ধ করে পাশে তাকাতেই অবাক হলো। রিদি গুটিসুটি মেরে সোফায় এক কোণে ঘুমিয়ে পড়েছে। মিটিংয়ের সময় যদিও রিদি আবদার করেছিল তার বুকে ঘুমাবে, কিন্তু তীব্র এত টেনশনে ছিল যে রেগে ধমক দিয়েছে। তীব্র ভাবল বিছানায় হয়তো আরামে ঘুমাচ্ছে, কিন্তু নিজের পাশে দেখে অবাক হলো। তীব্র এগিয়ে রিদির মুখের উপর চুল সরাতেই পিট পিট করে তাকালো রিদি। ঘুম ঘুম কণ্ঠে বলল। বুকে ঘুমাবো। তীব্র অবাক হলো। ঘুম ভেঙে গেল এত তাড়াতাড়ি। তার কাছে থাকলে তো উঠিয়ে নিয়ে গেলেও বোঝে না। তীব্র রাগী কণ্ঠে বলল, নিব না, আমার কাজ আছে, আপনি বিছানায় শুয়ে পড়েন। বাবুর ভয় করছে একা ঘুমাতে, সে তো মায়ের মতো নিরাপদ আশ্রয়ে ঘুমাতে চাইছে। তীব্র কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ উঠে বিছানায় শুয়ে পড়ল। রীতি তীব্রকে বিছানায় যেতে দেখে বলে, আমাদেরকে নিয়ে যান। আপনাদের পা আছে, হেঁটে এসে শুয়ে পড়েন। দেখেছো বাবু, বাবা আমাদের একদম আদর করে না। আমরাও যাব না, কষ্ট হলেও এইভাবেই থাকবো। তীব্র 5 মিনিট অপেক্ষা করে কটমট করে উঠে বসল। রিদিকে জেদ ধরে বসে থাকতে দেখে রেগে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল আর নিজে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। রিদিও কম যায় না, পেছন থেকে তীব্রর পেট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তীব্র কিছু বলল না। এতেই রিদি থেমে নাই। পিঠে নাক মুখ ঘষতে দেখে তীব্র বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? ঘুমাচ্ছেন না কেন? বুকে ঘুমাবো। আমার বুক আপনার বাবার সম্পত্তি না। বাবার না হোক, স্বামীর তো। তীব্র আর কথা বলল না। রিদি উপায় না পেয়ে ব্যথার মতো উ করল। তীব্র সাথে সাথে রিদির দিকে ঘুরতেই রিদি ঝটপট তীব্রর বুকে ঢুকে জড়িয়ে ধরে। তীব্র চালাকি বুঝে ছাড়াতে চাইলে রিদি হুমকি স্বরূপ বলে, একদম ছাড়াতে চেষ্টা করবেন না, তাহলে দাদি রুমে ঘুমাবো আজ থেকে। হুমকি হয়তো কাজে দিল। তীব্র চুপচাপ থাকলেও রিদিকে জড়িয়ে ধরল না। রিদি তার শান্তির জায়গা পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রিদি ঘুমাতেই তীব্র দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। মুখটা তুলে পুরো মুখে আদর করে দিল। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। বিশিষ্ট ডাক্তারের পরামর্শ নিয়েছে তীব্র। এমন কেস অনেক পাওয়া যায়, তবে অনেক কমই দুইজনকে বাঁচাতে পারে তারা। হৃদির রিপোর্ট দেখে সবাই তাদের মতো সাজেশন দেয়। সবার সাজেশন ফলো করে তীব্র 9 মাসের চার্ট তৈরি করেছে রিদির জন্য। বিদেশি ডাক্তার কিছু ব্যায়ামও সাজেস্ট করেছে যা রেগুলার করতে হবে রিদিকে। খাবারের দিকে বিশেষ নজর দিতে বলেছে, সাথে মেডিসিন তো আছেই। হারানোর ভয়ের তটস্থ তীব্র। দুটোই তার প্রাণ। যতই বলুক বিবি তার চায় না, কিন্তু হৃদির চেয়ে অনেক বেশি চাই সে এই বাচ্চা। একটা সুখী পরিবার চায় সে, তবে এই পরিবার হৃদিকে ছাড়া ঘটন সম্ভব না। হৃদিকে হারালে তীব্রর বাঁচার সম্ভাবনা নেই। তাহলে এই বাবু? সব ভেবে দম বন্ধ হয়ে আসছে তীব্রর। হৃদির পেটে হাত রেখে মনে মনে বলল, মাকে সাথে নিয়ে এসো এই দুনিয়ায়। মা ছাড়া তুমি আমি অচল হয়ে যাব। বাবা মাকে ভীষণ ভীষণ ভালোবাসে শোনা। বাবা তোমাকেও ভীষণ ভালোবাসে, ভীষণ। এমন যদি হতো আমার জীবনের বিনিময়ে তোমাদের বাঁচানো যেত।
তীব্রর মতো স্ট্রং একজন মানুষ কিনা ছন্ন ছাড়া কি কথা বলছে। ভয়, ভয় এমন একটা জিনিস যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সেই ভয় যদি সবচেয়ে বেশি প্রিয় মানুষটার প্রতি থাকে তবে পুরো দুনিয়া বেকার মনে হয়। তীব্রর ক্ষেত্রেও তাই। ভয় কি জিনিস তা টের পাচ্ছে, রাতে ঘুমাতেও ভয় পায় যদি তীব্র ঘুমে থাকার কারণে হৃদির কিছু হয়ে যায়। সোফায় বসে টিভি দেখছে হৃদি, পাশেই তৃপ্তি বসে আছে। তৃপ্তি একদম রূপের মতো স্বচ্ছ শান্ত রূপসী, এখন আধো আধো করে কথা শিখেছে। মেয়েটা বাবা চাচার ভক্ত, বাবা পেলে মাকে চিনেই না, চাচ্চুকে পেলে তো কথাই নাই, দাদার সাথেও তার ভাব অনেক। তবে এরা না থাকলে হৃদি তার একমাত্র থাকার জায়গা। তৃপ্তি ছোট হলেও কথাবার্তা একদম চৌধুরী বাড়ির মতো, মানে আর কি ম্যাচিউরড। চাচু বকবে মামনি, এত খেও না, এটা তো বাচ্চাদের দাবাব। তৃপ্তির কথায় চিপসের প্যাকেটের দিকে তাকিয়ে লাস্ট চিপসটা মুখে পুরে নেয়। মা আমার, সোনা সোনা আমার, একদম চাচুর চামচাগিরি করবে না, আচ্ছা? মানে চাচুকে বলবে না যে মামনি চিপস খেয়েছে। তৃপ্তি ভ্রু কুচকে তাকালো হৃদির দিকে। হৃদি অসহায় ফেস করে কাঁদো কাঁদো মুখ করে বলে, তোকে আমি কত ভালোবাসি জানিস, তাছাড়া আমি খাইনি। এই যে পেটের মধ্যে বসে আছে, ও বলেছে খাবে তাই খেয়েছি। তোর বাবু টিফাস দিতে চেয়েছে, হ্যাঁ। তুমি দিতে চাওনি? না। আত্মা। হৃদি ছোট একটা নিঃশ্বাস ফেলে পরপর গালে চুমু বসিয়ে বলল, তুই তো আমার সোনা মোনা পাখি। তৃপ্তি মিষ্টি একটা হাসি দিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বেঁচে গেছে। 5টা মাস সে তীব্র টর্চার সহ্য করেছে। খাওয়া পড়া ঘুম সব তীব্রর মতো করতে হবে। প্রতিদিনই চেক আপ হয় তার। হৃদির মনে মনে ভাবে, এত কেয়ার তো একজন প্রধানমন্ত্রীরও হয় না। বাপরে, 6 মাস চলছে তার। এই 6 মাসে 600 রকম অত্যাচার হয়েছে তার উপর। ভাবা যায় এসব। হৃদির বসে থাকার মাঝে তীব্র প্রবেশ করে সদর দরজা দিয়ে। তৃপ্তি তীব্রকে দেখেই দৌড় দিল। তীব্র তৃপ্তিকে কোলে তুলে চাইল হৃদির দিকে। হৃদি মেকি হাসি দিয়ে চাইল তীব্রর দিকে। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সোফায় বসে। তৃপ্তিকে কোলে বসিয়ে বলল, আজ তোমার মামুনি কি খাবার খেয়েছে? তৃপ্তি গম্ভীর মুখে একবার তীব্রকে একবার হৃদির দিকে তাকালো, পরক্ষণে মাথা ঝুঁকিয়ে না বলল। হৃদি তৃপ্তির মাথা ঝোঁকানো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলা হলো না তৃপ্তির পরের কথায়। মামনি তাই নিত পেতে তাবুতে এতে। হৃদি চোখ বড় বড় করে তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তির সেদিকে খেয়াল নেই। চাচুর কোলে থেকে বাবাকে দেখেই নেমে দৌড়ে গিয়ে বাবার কোলে চড়ে বসেছে। তীর পেছন থেকে সব শুনে করুণ মুখে হৃদির দিকে তাকালো। মেয়েকে সে শত সত্য কথা বলতে বলেছে, কিন্তু এই সত্য আজ হৃদির ফাঁসি হয়ে যাবে ভাবেনি। বেচারি এমনিতেই তীব্র টর্চার সহ্য করছে, তারপর আবার আজকের ঘটনা। আহা, বেচারি হৃদির জন্য মায়াও হলো। তবে তীব্রর দিক ভেবে দেখলেও তীব্রর ভয়টা প্রখর। সামান্য তিল পরিমাণ এদিক ওদিক সহ্য করে না তীব্র হৃদির ব্যাপারে। পেছনে এসে আবির চৌধুরীও দাঁড়িয়েছে। সব বুঝে সে চেয়ে দেখছে আশেপাশের সোফার ফুলদানির দিকে। নিশ্চয়ই আজ এদের উপর রাগ ছাড়বে। আহারে, হৃদিও করুণ চোখে চেয়ে আছে তীব্রর দিকে। তীব্র শান্ত দৃষ্টিকে হৃদিকে দেখে উপরে চলে গেল। তীব্রকে উপরে যেতে দেখে ফুস করে শ্বাস চালো তীর। বড় সড়ো একটা ধামাকার জন্য বুকটা ধুরু ধুরু করছিল। যাক, বেঁচে গেছে এবার। আমিরও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসলো, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টিকল না। যেমন গটগট করে উপরে গিয়েছিল তেমনি গটগট করে নিচে নেমে হৃদিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তীর আমির হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। মনে মনে প্রার্থনা করে বলল, আল্লাহ রক্ষা করো, একটা মাত্র শালি আমার। করিডোর দিয়ে যেতে যেতে হৃদি ভয়ে ভয়ে পড়ে। আসলে হয়েছে কি, বাবুর খেতে ইচ্ছে করছিল তা। হৃদির কথা শেষ করার আগেই তীব্র হৃদিকে সাবধানে বেড়ে বসিয়ে দেয়। হৃদি অসহায় মুখ করে তীব্রর দিকে তাকালো। নিশ্চয়ই আজ তাকে মেরে তক্তা করে ফেলবে তীব্র, এমন ভাবনা থেকেই হৃদি কাঁদো কাঁদো গলায় বলল, শুনুন, আপনার বাচ্চা খুব পেটুক, একদম আমার কোনো দোষ নেই। তীব্র কিছু না বলে কাবার থেকে অনেকগুলো চকলেট বের করে হৃদির হাতে দিল। গম্ভীর মুখে বলল, খাও। হৃদি চমকে উঠল এত চকলেট দেখে, খুশিতে আত্মহারা হয়ে গেছে যেন। তীব্রকে তোয়াক্কা না করে চকলেট খুঁড়ে খেতে শুরু করলো। তীব্র চুপচাপ দাঁড়িয়ে আছে, সে রেগেই চকলেট বের করে দিয়েছিল। নিয়ে কত পারবে খা টাইপ ভাবনা থেকে। তবে হৃদির খাওয়া দেখে রাগ বেশিক্ষণ টিকল না। পুরো মুখে চকলেট লেগে আছে।
বাচ্চারাও এর চেয়ে ভালো করে খায়। হৃদি খাওয়ার ফাঁকে একবার তীব্রকে দেখে খাওয়ার অফার করলেও তীব্রর কোনো প্রতিক্রিয়া নেই দেখে আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল হৃদি। খাওয়ার মাঝে হুট করেই থেমে গেল হৃদি। শিরশির করে উঠল শরীর, চকলেট মাখানো হাতটা চলে গেল তীব্রর চুলের ভাঁজে। আবেশে চোখ বন্ধ করে নিল, ধুকপুক করছে বুক। একটু পরে তীব্র হৃদিকে ছেড়ে চাইল হৃদির মুখের দিকে। হৃদির চোখ তখনও বন্ধ। তীব্র হৃদির বন্ধ চোখের উপরে চুমু দিল। হৃদির চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। 5 মাসে তীব্র হৃদির কাছে আসেনি, কপালে চুমু ব্যতীত গভীর সম্পর্ক হয়নি তাদের। হৃদি মুখে না বললেও অভিমান হতো। অভিমান আর অভিযোগ মিলিয়ে হৃদির মনে কোথাও এই ধারণা জন্মে যে তীব্রর কাছে হয়তো তাকে আর ভালো লাগছে না। অনেকটা মোটা হয়েছে সে এই 5 মাসে, শরীর ফুলেছে। এমনিতেই সে সুন্দরী না, প্রেগনেন্সির অনেক সাইড এফেক্টে অনেকটা পরিবর্তন এসেছে তার মাঝে। তবুও কখনো মুখ ফুটে বলা হয়নি তীব্র কেন তাকে স্পর্শ করছে না। অনেক অভিমানই হয়েছে সে তীব্রর সাথে থেকে। আগে অভিমান অভিযোগ জিনিসটা তার ডিকশনারিতে ছিলই না। চাওয়ার চেয়ে বেশি পেয়েছে সে, অনেক বেশি ভালোবাসা দিয়েছে তীব্র তাকে। এর বেশি আর কিছু চাওয়া নেই। এই ভালোবাসাটুকু নিয়ে সে মৃত্যুবরণ করতেও প্রস্তুত। কাছেন কেন জান? অনেকদিন পর বিশেষ মুহূর্ত পেলাম, তাই হয়তো। তীব্র কিছু বলল না, চেয়ে রইল হৃদির চোখের দিকে। হৃদি আবারও বলল, ছাড়ুন, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তীব্র শুনল না। হৃদির কপালে কপাল ঠেকিয়ে নেশাক্ত গলায় বলল, বেশি শক্ত হচ্ছে আপনার সাথে, তাই না? হৃদি অবাক হলেও তাৎক্ষণিক মাথা নাড়িয়ে না বোঝালো। তীব্র নাকে নাক ঘষে একই ভঙ্গিতে আবারও বলল, আপনার প্রতি চাহিদা কমে যাচ্ছে, তাই না? আপনার কাছে থেকে নিজেকে রক্ষা করতে আমার অনেক যুদ্ধ করতে হচ্ছে, আপনি জানেন? জানেন না আপনার থেকে দূরে থাকতে আমার কষ্ট হচ্ছে, জানেন? জানেন না আপনি আমার কাছে নেশার চেয়েও ভয়ঙ্কর নেশা। এই নেশা আমার এক জন্মে কাটবে না বেগম জান। আমার এই গোলুমোলো বউ ভীষণ সুন্দর, সবচেয়ে সুন্দর। আমার অন্ধকার জীবনের আলো আপনি জান। সব মেনে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি, অপেক্ষা শুধু বেবিটা আসার। হৃদি ঝট করে তীব্রকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে জানে তীব্র তাকে কতটা ভালোবাসে, তবু একটু অবহেলায় কেমন অভিমানী হয়ে উঠেছিল। তীব্র বুকে চেপে ধরে হৃদিকে মনে মনে বলে, আমার অভিমানী বেগম জান, ভীষণ ভালোবাসি আপনাকে, ভীষণ। দেখতে দেখতে সময় এসে ঠেকেছে 8 মাসে। হৃদির বর্তমান চলছে 8 মাস। ভারী পেট নিয়ে পরিষ্কার কক্ষে প্রবেশ করতে এগিয়ে আসে মেঘ, আয়ান। আয়ান ক্ষিপ্ত মেজাজে বলে, তোর পরীক্ষাটা না দিলে কি চলছিস না রৌদ্র? এই সিরিয়াস সময়ে তোকে কেন অ্যালাউ করলো তীব্র স্যার সেটাও বুঝছি না। 1 বছর পর ডক্টর হলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না? আর কত সুবিধা নেব বলো তো? নোটস সহ বাকি সব বাসায় বসেই পেয়ে গেছি। পরীক্ষা না দিলে সব কষ্ট বৃথা যাবে তো। তাই বলে এই অবস্থায় বড় ব্যাপার ভাইয়া তোকে অ্যালাউ করলো? তোর মনে হয় উনি আমায় অ্যালাউ করবে? অনেক খাটখাটুনির পর মেনেছে সে। মেঘ, আয়ান আরও কিছু বলার আগেই সেখানে 3 জন টিচার উপস্থিত হয়। তার মধ্যে তীব্র আছে। হৃদির জন্য তীব্র আলাদা বসার ব্যবস্থা করেছে একই রুমে। সিরিয়াল অনুসারে হলেও হৃদির চেয়ারে আলাদা। হৃদি নিজের জায়গায় বসতেই খাতা দেওয়া শুরু হয়। একটু পরেই প্রশ্নও দেওয়া হয়। প্রশ্ন দেখে হৃদি ভ্রু কুচকে তাকালো। সব প্রশ্ন তার পড়া। হৃদি লেখা শুরু করতে আশেপাশের ফিসফিস কথা শুনে অবাক চোখে তাকালো তাদের দিকে। বরের হসপিটাল যেহেতু নিশ্চয়ই প্রশ্ন আগেই পেয়েছে, দেখছিস না পেয়েই লেখা শুরু করে দিয়েছে। এবং ঠং করে আবার পরীক্ষা দিতে আসছে। কি হয়েছে, সে তো এমনিতেই পাস। হ্যাঁ, ভবিষ্যতের অটোপাস ডক্টর। চেয়ার দেখেছিস? একদম আরামদায়ক চেয়ার দিয়েছে। আরও অনেক কিছুই বলছে, তবে হৃদির আর শুনতে ইচ্ছে হলো না। নিজেকে শক্ত করে লেখায় মনোযোগ দিল। তবে মানুষ তো, চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি, যা গিয়ে পড়লো খাতার উপর। সাবধানে চোখের পানি মুছে মাথা নিচু করে লেখায় মন দিল। কিন্তু এত সাবধানতার পরেই কারো তীক্ষ্ণ দৃষ্টিতে আটকে গেল। ভেজা চোখ মুহূর্তের মাঝেই এলোমেলো করে দিল তীব্রকে। আশেপাশের ফিসফিসানি তীব্রর কানেও এসেছে। সে চোখ মুখ শক্ত করে বসে আছে। পারলে এক্ষুনি গিয়ে 4টা চর বসিয়ে আসতো মেয়েগুলোকে। তীব্রকে আর চোখে একবার দেখল ডক্টর আশিক মাহমুদ। ডক্টর আশিক একজন বুদ্ধিমান ডক্টর। আশেপাশে ফিসফিসানি তার কানেও এসেছে। তীব্র রাগ সম্পর্কে তার ধারণা আছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সে শক্ত মুখে বসা তীব্রকে আরও একবার দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, সবাই শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখুন। আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। হসপিটালের প্রশ্ন কখনো আজ পর্যন্ত
পরীক্ষার আগে কেউ পায়নি। যে যেই ব্যক্তি হোক না কেন, এগুলো আগে ডক্টর তীব্র চৌধুরীর হেফাজতে থাকলেও তিনি এবার প্রশ্নপত্রের দায়িত্ব থেকে দূরে থেকেছেন। কারণটা আপনাদের জন্যই। আপনাদের সাথেই পরীক্ষা দিচ্ছে ওনার স্ত্রী মিসেস রিদিতা তীব্র চৌধুরী। বিষয়টি নিশ্চয়ই বুঝেছেন, তাই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিবেন আশা করছি। সবাই একবার হৃদিতা আর তীব্রকে দেখে লেখায় মনোযোগ দিল। তাদের ফিসফিসানি যে স্যারদের কানে যাবে আশা করেনি। তীব্র সব কিছু মনিটর করে বেরিয়ে গেল, তার কাজ ছিল এতটুকুই। এখন নিজের রুমে বসে পরীক্ষা রুমের সিসিটিভি ফুটেজ চেক করছে। চেক বলতে হৃদিকে দেখছে শুধু। মেয়েটা লেখায় ব্যস্ত। তীব্র চাইলেই হৃদিকে সব সুবিধা দিতে পারত, তবে হৃদি চায়নি সেসব। যেখানে তার জীবন আছে ঝুঁকিতে, সেখানে সে পরীক্ষা দিচ্ছে। ক্লাসে তীব্র আসতে না দিলেও আয়ান মেঘের কাছে থেকে নোট নিয়ে পড়েছে হৃদি। তীব্র চাইলেই প্রশ্ন এনে দিতে পারত, কিন্তু এতে সবার প্রতি অন্যায় করা হবে। তাই সে এসবের দায়িত্ব থেকেই দূরে থেকেছে, যেন এটা নিয়ে কারো মাঝে কোনো অযাচিত কথা না হয়। অথচ হলো তাই। পরীক্ষার খাতা নিতে হৃদি চেয়ারে আরাম করে বসত। মেঘ আয়ান দুজনেই এসে হৃদির পাশে বসত। মেঘ কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় তীব্র। বসা অবস্থায় হৃদির হাতে জুসের গ্লাস ধরিয়ে দেয় তীব্র। হৃদি অসহায় মুখে তাকিয়ে আছে তীব্রর দিকে। সেদিকে তীব্রর কোনো ধ্যান নেই, সে প্রেশার মাপতে ব্যস্ত। বুঝলে আয়ান, কিছু মানুষ শুধু আমার সাথেই পারে, বাকি সবার বেলায় তো সে ধোঁয়া তুলসী পাতা। তীব্রর কথার মানে বুঝে আয়ান হেসে তাকালো হৃদির দিকে। মেয়েটাকে যেন আরো বেশি মায়াবী লাগছে। অনেকদিন দেখা হয়নি হৃদিকে। সে অন্য কারো এটা মন মানতে চায় না এখনো। আয়ান গোপনে একটা শ্বাস ফেলে বলল, ঠিক বলেছেন স্যার, মেয়েরা এমনি সাজে যেন তাজা মাছ উল্টে খেতে পারে না। পরে পারে শুধু কাঁদতে কাঁদতে দিনেদের। এরা এদিকে এক্সপার্ট। মেঘ, তুই কিছু বলছিস না কেন? মেঘ কি বলবে? চল কিছুক্ষণ রেস্ট করে বাসায় যেতে হবে। হৃদি কটমট করে আয়নের দিকে তাকিয়ে ভেংচি কেটে উঠে দাঁড়াতে তীব্র কোলে তুলে নেয়। হৃদি হতভম্ব হয়ে তীব্রর দিকে তাকিয়ে আছে। হৃদি কিছু বলার আগেই তীব্র বলে, আয়ান, মেঘলা তোমাদের বান্ধবী লজ্জা পাচ্ছে, অথচ দিনে ঘন্টায় ঘন্টায় আমার কোলে উঠে বসে থাকে। মেঘলা হো হো করে হেসে উঠল। হৃদি তীব্রর কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে মিলিয়ে গেল। তীব্র হৃদিকে লজ্জা পেতে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ো। যাক, মন অন্যদিকে ঘুরেছে। কেবিনে আসতেই হৃদিকে চেয়ারে বসিয়ে দেয় তীব্র। কোনো কথা ছাড়াই অন্য চেয়ারে বসে হৃদির পা নিজের করে তুলে নেয়। আরে কি করেছেন? যা রোজ করি। এখন আমরা হসপিটালে। তো 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 কি মানুষ দেখলে কি ভাববে? কোথায় মানুষ? না মানে বলছিলাম কি বলছিলে? ভালোবাসি। তীব্র হেসে উঠল, প্রাণখোলা হাসি। এই হাসি দেখলে দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায় হৃদি। হৃদি ফটাফট তীব্রর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তীব্র অসহায়ের মতো করে বলল, এত ছোট স্পর্শ কেন? এইটুকুই পাবেন। বেবিটা আসতে দাও, তোমাকে তো আমি দেখে নেব। সুযোগের সদ্ব্যবহার, তাই না? আমিও দেখে নিব। জলদি খেয়ে নিন। বলেই হৃদির ফুলে যাওয়া পা জোড়া আলতো হাতে মালিশ করতে লাগলো। হৃদি খাওয়ার ফাঁকে ফাঁকে তীব্রকে দেখছে। এই কয় মাসে অনেকটা পরিবর্তন এসেছে তীব্রর। চোখের নিচে কালি জমেছে। কত নির্ঘুম রাত কাটিয়েছে তার জন্য। হারানোর ভয়ে জেগে থেকেছে। ইস, রাজকপাল হৃদির। হৃদির ভাবনার মাঝেই তীব্রর কাছে হতভম্ব হয়ে গেল। লোকটা সবসময় এমন করে, অসভ্য পুরুষ। একটু করে হৃদিকে ছেড়ে ঠোঁট মুছে নিজের জায়গায় বসে তীব্র। জলদি ফিনিশ করেন, না হয় আমি খাওয়াতে জানি। হৃদি মুখ ফুলিয়ে জুসের গ্লাস হাতে নিয়ে মুখ ধরে মনে মনে খাবার নিয়ে অত্যাচার করার জন্য হাজারটা বকাবকি করছে। তীব্র হৃদির বিড়বিড়ানি দেখে মুচকি হাসত। হৃদির খাওয়ার মাঝেই রোমে ঢোকে মোনা। ওকে দেখে পা নামাতে চাইলে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি জোর করলে পা চেপে ধরো। মোনা হৃদির কাঁচুমাচু মুখ দেখে হেসে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই হৃদি। সরি, আসলে এই সময় আসতাম না, কিন্তু ফাইলটা অনেক জরুরি, তাই দিতে আসতেই হলো। ছি ছি আপু, আপনি কেন সরি বলছেন? বসুন। ইরা কিছু বলার আগেই পেছন থেকে বেরিয়ে আসে 5-6 বছরের একটা বাচ্চা ছেলে। মোনা ছেলেকে দেখে হৃদিকে বলে, তুমি মুগ্ধ চশমা ঠেলে তাকালো হৃদির দিকে। মায়ের আঁচল ধরে একবার হৃদি তো একবার তীব্রকে দেখলো। হৃদি হাত বাড়িয়ে মুগ্ধকে কাছে টেনে আনলো। ধবধবে সাদা কিউট একটা বাচ্চা, একদম মায়ের মতোই সুন্দর। হৃদি এটা ওটা জিজ্ঞেস করতে আছে।
মুগ্ধ শুধু মাথা নেড়ে হ্যাঁ না বলছে। তীব্র ওকে টেনে নিজের কোলের উপর বসায়। রীতির যেন সুবিধা হলো, সে গাল টেনে বলল। তুমি এত কিউট কেন? মুগ্ধ ফ্যাল করে তাকালো রীতির দিকে, একবার মায়ের দিকে তাকিয়ে আবারও তাকালো রীতির দিকে। টকটকে গোলাপি রঙের ঠোঁট দুটো কিছু ফাঁক করে বলল। ছেলের কথায় মৃদু হাসতে মোনা। রীতি এমন কথায় হু হু করে হেসে উঠল। মা ভক্ত ছেলে মুগ্ধ। তাহলে তোমার আম্মুকেই জিজ্ঞেস করি, তুমি কেন এত কিউট? কি গো আপু, এত কিউট কেন তোমার ছেলে? রিদি, তুমিও না? তোমরা থাকো, আমি এখন আসি। মুগ্ধকে খাইয়ে মেডিসিন দিতে হবে। তীব্র, এই ফাইলেই মুগ্ধর সব রিপোর্ট আছে, একটু দেখে নিও। তীব্র মুগ্ধকে কোল থেকে নামিয়ে ড্রয়ার থেকে খুলে বড় একটা চকলেট দিল। চকলেট পেয়ে মুগ্ধ হেঁটে মায়ের কাছে এসে দাঁড়ালো। আবারও ফিরে রীতির কাছে এসে দাঁড়ালো। রীতি ফিরে আসতে দেখে বলল। কি হয়েছে বাবা, কিছু বলবে? মুগ্ধ কিছু না বলে রীতির গালে চুমু দিয়ে আবারও মায়ের কাছে দাঁড়ালো। মুচকি হেসে মায়ের হাত ধরে বেরিয়ে গেল। রীতি সেদিকে তাকিয়ে হাসল। মুগ্ধ মোনার ছেড়ে স্বামীর সাথে ডিভোর্সের পর ধরা পড়ে মুগ্ধর হার্টে ছিদ্র। প্রথম সেদিন মোনাকে তীব্রর হাত ধরে কাঁদতে দেখেছিল। সেই কাঁদার কারণটা ছিল মুগ্ধ। ছেলের অসুস্থতা মেনে নিতে পারছিল না। সব হারিয়ে ছেলেটাই তার বেঁচে থাকার কারণ। তীব্র সব বলেছে রীতিকে, যদিও আগে রীতি জানতো না এইসব। মুগ্ধের অপারেশনের পর রীতিকে জানায় তীব্র। এতে রীতির অনুশোচনা হয়েছিল। ভুল বুঝেছিল মোনা আর তীব্রকে। রীতি ক্ষমাও চেয়েছিল। প্রথম মুগ্ধকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছিল। খুব সুন্দর শান্ত একটা বাচ্চা, যাকে বলে অতিরিক্ত ঠান্ডা বাচ্চা। দেখলেন বাচ্চাটা কত কিউট? দেখলাম তুমি বাচ্চা নাকি মুগ্ধ। রীতি কটমট করে কিছু বলার আগেই তীব্র বলল। নো মোর ওয়ার্ড। আহ! কি হয়েছে? কি আবার? আপনার ধমক শুনে সে রেগে আমায় কিক মেরেছে। বাপের কথা এখন বাচ্চাও তার দলে। তীব্র হাসল, হাত বাড়িয়ে রীতির পেটের উপর হাত রাখল। প্রতিদিন সন্তানের সাথে যুক্তি পরামর্শ করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সন্তানের সাথে কথা বলে। তাই সে তার দলে। এটা হয় রীতি ঘুমিয়ে যাবার পর তাদের গোপন আলোচনা। তীব্র কথাগুলো ভেবে আলতো করে চুমু দিয়ে বলল। মামাকে কষ্ট দিও না বাবাই। রীতি তীব্রর দিকে তাকিয়ে মনে মনে হাসত। রোজ রাতে রীতি ঘুমানোর পর তীব্র আলোচনায় বসে তার সন্তানের সাথে। সে কত কথা, কোথায় কি হয়েছে, কার আজ অপারেশন করেছে, কেমন ফিলিং হয়েছিল, আজ অফিসে কি হয়েছে, কে তার হাতের দাবাং মার্কা চর খেয়েছে, কোনটা করা বেশি ভালো হবে, তোমার মা কেন এটা করে, কেন কথা শোনে না। রীতি আশ্চর্য হয়ে যায় তীব্রর এমন কথায়। আজ পর্যন্ত তার সাথে এইসব কথা কখনো শেয়ার করেনি। রাগে রীতির তখন ইচ্ছে করে উঠে তীব্রর সাথে তুলতালাম ঝগড়া করতে। তবে সে ওঠে না। তীব্র যদি বুঝতে পারে সে জেগে আছে, তাহলে আর হয়তো কথা বলবে না। তবে মনে মনে ভেঙচি কেটে বলে, বাবু চায় না তার, হ্যাঁ তাহলে এত গল্প কেন, ঢং। পরক্ষণে আবার তীব্রর কথায় বুকটা ধরপড় করে ওঠে। প্রতিদিন তীব্র আলোচনার শেষ সময় এসে বলে, শোনো বাবাই, আমি প্রতিদিন তোমাকে বলি তুমি একজন যোদ্ধা। যুদ্ধ করে হলেও আম্মুকে নিয়ে পৃথিবীতে এসো। দরকার হলে ভাগ্যের সাথে লড়াই করে পৃথিবীতে আসবা। আম্মু ছাড়া পৃথিবী সুন্দর হয় না বাবা। আম্মু না থাকলে আমাদের জীবন কিন্তু থমকে যাবে। বাবার প্রাণ ভ্রমরা তোমরা, একটারও কিছু হলে অর্ধেক মরেই যাব। আমার তোমাদের দুজনকেই চাই। রীতি সব ভেবে মুচকে হাসল। এই হাসিতে রয়েছে লুকানো ভয়, হারিয়ে ফেলার ভয়, নয়তো হারিয়ে যাবার ভয়। তবু আল্লাহর কাছে রোজ তার একটাই প্রার্থনা, তাকে যদি পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, তাহলে তার অস্তিত্বে ধারণ করা মানুষ দুটো যেন সর্বদা ভালো থাকে। কার চাওয়া পূরণ হবে, কারটা থাকবে শুধু চাওয়া হয়ে, তা তো সময় বলবে। অপেক্ষা শুধু সময়ের। আগামী দিনের সময় তাদের তিনজনের জীবনে কোন মোড় নিবে তা অজানা। কে বাঁচবে, কে থাকবে, তার হিসেব হয়তো সময় করে দেবে। তবে একটা কথা বলি, মানুষ ভালোবাসা ছাড়া মরে যায় না, তারা বাঁচে জীবন্ত লাশ হয়ে।